হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস অফ থার্মোডায়নামিক্স। আজকে থেকে আমরা থার্মোডায়নামিক্স স্টার্ট করছি। থার্মোডায়নামিক্স চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে কঠিন বলে মনে হয়, পরীক্ষার সময় মনে হয় যে বলে স্যার ছেড়ে এটা চলে যাচ্ছি। বেসিক্যালি যেটা প্রবলেম হয় এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে সিকোয়েন্সে পড়ে না। যদি সিকোয়েন্সে না পড়ে, যখনই এই চ্যাপ্টারে তুমি র‍্যান্ডম ভাবে পড়বে, এই চ্যাপ্টারও কিন্তু তোমাকে র‍্যান্ডম করে দেবে। ফলে আ জিনিসগুলো কঠিন হতে শুরু করবে। আমি যেভাবে যে সিকোয়েন্সে পড়াচ্ছি সেইভাবে তোমরা খাতায় নোট করতে থাকো এবং পড়তে থাকো। দেখো একটা সময় থার্মোডায়নামিক্স তোমাদের খুব ভালো লাগতে শুরু করবে যে আমিও পারি একটা যে ব্যাপার সেইটা কিন্তু থার্মোডায়নামিক্সে আশা করছি আমি এনে দিতে পারবো। থার্মোডায়নামিক্স কি? থার্মোডায়নামিক্স হচ্ছে এমন একটা আ বলতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রি এমন একটা পার্ট, এটা ফিজিক্সেও পড়ানো হয়। যেখানে কেমিক্যাল চেঞ্জ গুলোকে আমরা মেজার করি এবং স্পন্টেনিটি অফ দ্য রিঅ্যাকশনকে আমরা মেজার করি। বেসিক্যালি আমাদের এখানে 0th ল, 1st ল, 2nd ল অ্যান্ড 3rd ল আমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হবে। আ আর তার মধ্যে থেকে এইভাবে না মনে রেখে সবচেয়ে ভালোভাবে তোমরা যেটা মনে রাখবে, এখানে আমাদের ৪ টে স্টেট ফাংশন পড়তে হয়। একদম ১ম ক্লাসে বলে রাখছি, মাথায় ঢুকিয়ে নাও। এখানে ৪ টে স্টেট ফাংশন আমাদের পড়তে হয়। ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি আর গিভস ফ্রি এনার্জি। কি বললাম? ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি। ৪ টে স্টেট ফাংশন আর ২ টো পাথ ফাংশন, হিট অ্যান্ড ওয়ার্ক। এই ৬ টা জিনিস আমাদের এখানে ভালো করে পড়তে হয়। ফলে যদি আমরা এই ৬ টা জিনিস ভালো করে কমান্ড করে নিতে পারি, ভালো করে পড়ে তার নিউমেরিক্যাল করে, আলাদাভাবে আমাদের চ্যাপ্টারে 1st ল, 2nd ল করে মনে রাখতে হবে না। কারণ ফার্স্ট দুটো যে স্টেট ফাংশন বললাম, আ স লাইক ইন্টারনাল এনার্জি অ্যান্ড এনথালপি, এটা ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স থেকে আসে। আর এনট্রপি আর গিভস ফ্রি এনার্জি, এটা আসে সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সে। আর হিট, ওয়ার্ক, আরো দুটো পাথ ফাংশন রয়েছে, তার সেটাও আমরা কভার করে নেব ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সের মধ্যে। ওকে, চলো স্টার্ট করা যাক। তাহলে আস্তে আস্তে দেখতে পাবে। প্রথমেই আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হলো বেসিক টার্মস। বেসিক টার্মস বলতে দেখো, এখানে প্রথমে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে সেটা হলো যে সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে বোঝায় যে দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও আমার সাথে, সাথে লিখতে থাকো। দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্স which is under observation, which is under observation. The part of the universe which is under observation, এটাকে আমরা বলি সিস্টেম। তাহলে থার্মোডায়নামিক্সের সিস্টেম বলতে কি বোঝায়? ডেফিনেশনের কথা বাদ দাও। যেটা নিয়ে যখন আমরা কাজ করছি সেটাই আমাদের কাছে তখন সিস্টেম। আমার কাছে পেনটা রয়েছে, এটা আমার কাছে সিস্টেম। যে ইউনিভার্সের যে পার্টটাকে আমরা অবজার্ভ করছি সেটাই সেই মুহূর্তে আমাদের কাছে একটা সিস্টেম। তুমি পেন খাতা নিয়ে কাজ করছো, তোমার কাছে পেন খাতাটা একটা সিস্টেম, বোর্ডটা আর একটা সিস্টেম, ফ্যানটা আর একটা সিস্টেম। ফলে যেটা যখন আমরা অবজার্ভ করছি সেটাই কিন্তু আমাদের কাছে সিস্টেম বলে থার্মোডায়নামিক্সে আসবে। ফলে সিস্টেম কি? দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্সের সেই পার্টটা যেটাকে আমরা অবজার্ভ করছি, হুইচ ইজ আন্ডার অবজারভেশন। ঠিক আছে? যেটা নিয়ে যখন কাজ করছি সেটাই তখন আমার কাছে সিস্টেম। ক্লিয়ার? ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিংস কি বলতে কি বোঝায়? সারাউন্ডিংস বলতে বোঝায় রেস্ট অফ দ্য ইউনিভার্স, রেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। এইভাবে লিখে রাখতে পারো। রেস্ট অফ দ্য, রেস্ট অফ দ্য পার্ট অফ ইউনিভার্স। আচ্ছা, এখানে কিন্তু ইউনিভার্স বলতে এরকম ভেবো না যে ইউনিভার্স মানে সেই গ্যালাক্সি, সেই ইউনিভার্স এখানে এটা কিন্তু মিন করছে না। এটা হচ্ছে সিস্টেম আর তার সারাউন্ডিংসে এই যে সিস্টেম যেটা নিয়ে আমরা কাজ করছি, যেটাকে অবজার্ভ করছি সেটা সিস্টেম। সেটা ছাড়া বাকি পার্টটা যেখানে সিস্টেমটার এফেক্ট পৌঁছাতে পারে,
সিস্টেমটার বিভিন্ন রকম এফেক্ট, সে হিট ছাড়তে পারে, হিট দিতে পারে, আরো অনেক ওয়ার্ক ডান করতে পারে। এই এফেক্টগুলো সিস্টেমের যতদূর অবধি যেতে পারে সেই পার্টটাকে আমরা বলছি সিস্টেম, ছাড়া সেই পার্টটাকে আমরা বলছি সারাউন্ডিংস। ওকে, তাহলে সারাউন্ডিংস বলতে এখানে কি বলছে, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, যেটা সিস্টেম ছাড়া রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স কে আমরা বলছি সারাউন্ডিংস। ক্লিয়ার? আর ইউনিভার্স মানে কি? ইউনিভার্স মানে সিস্টেম আর সারাউন্ডিংসকে একসাথে করলে যেটা হয় সেটাকে আমরা বলি ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিংস। সিস্টেম প্লাস সারাউন্ডিংস কে আমরা একসাথে ইউনিভার্স বলি। বারবার ধরে বলছি ইউনিভার্সের ওই কনসেপ্টের মধ্যে যেও না, গ্যালাক্সির ব্যাপার এখানে নেই। আমরা অ্যাস্ট্রোফিজিক্স পড়ছি না, আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ছোট চ্যাপ্টার পড়ছি যেটা থার্মোডাইনামিক্স। তাহলে মনে থাকবে, তাহলে প্রথম তিনটে ডেফিনেশন খুব দরকার। দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার অবজারভেশন, তাকে আমরা সিস্টেম বলছি, যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের কাছে সিস্টেম। সিস্টেম ছাড়া বাকি যে পোর্শনে, যে পার্ট অফ দ্য ইউনিভার্সের মধ্যে সিস্টেমের এফেক্টটা যেতে পারছে, সেই পার্টটাকে আমরা বলছি এই সিস্টেমের সারাউন্ডিংস, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। আর সিস্টেম আর সারাউন্ডিংসে যদি আমরা একসাথে করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে অবভিয়াসলি ইউনিভার্স। তাহলে ইউনিভার্স মানে কি সিস্টেম প্লাস সারাউন্ডিংস। ক্লিয়ার? ওকে, এবার দেখো সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে যে ওয়াল থাকে বা সেপারেশন, যেখান দিয়ে আমরা সেপারেশন করি সিস্টেম আর সারাউন্ডিংসকে, সেটাকে আমরা বলি বাউন্ডারি। তাই তো? তাহলে আমি বলতে পারি বাউন্ডারি মানে কি, দ্য ওয়াল বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এই ওয়াল চার ধরনের হতে পারে। এই ওয়াল চার ধরনের হতে পারে। কি কি? ফার্স্ট হচ্ছে ডায়াথার্মাল ওয়াল, ডায়াথার্মাল বাউন্ডারি, ডায়াথার্মাল বাউন্ডারি। সেকেন্ড হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, সেকেন্ড হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। আবার অন্যভাবে বলা যায় যে এই বাউন্ডারিকে একটা ক্লাসিফিকেশন হচ্ছে রিজিড বাউন্ডারি, আর একটাকে বলা হয় নন রিজিড বা ফ্লেক্সিবল বাউন্ডারি। নন রিজিড বলেই লিখছি, নন রিজিড বা ফ্লেক্সিবল বাউন্ডারি। নর্মালি থার্ড আর ফোর্থটার ক্ষেত্রে ভেবে দেখো যে থার্ড আর ফোর্থের মধ্যে কি আছে, রিজিড বাউন্ডারি। ধরো তোমরা একটা বিকারে জল নিয়ে সেটাকে গরম বার্নারে গরম করতে বসিয়েছো, তাহলে সারাউন্ডিংস থেকে ওয়াটারটাকে আলাদা করছে কে? কাচের যে ওয়ালটা রয়েছে সেই কাচের ওয়ালটা বিকারে, তাই না? তাহলে সেইটা কি আমার কাছে রিজিড বাউন্ডারি। আবার উল্টো দিকে নন রিজিড বাউন্ডারি, তোমরা বলো স্যার নন রিজিডও হতে পারে। হ্যাঁ, রিজিড না হয়ে যেটা সেটাই নন রিজিড। নন রিজিড কি বাউন্ডারি হতে পারে? ফর এক্সাম্পল ধরো বেলুন, বেলুনের ভেতরে যে গ্যাসটা রয়েছে সেটা যদি আমার কাছে সিস্টেম হয়, তাহলে বেলুনের যে সারফেসটা সেটা আমার কাছে ওয়াল, সারাউন্ডিংস থেকে সিস্টেমকে আলাদা করছে, এবং বেলুনটা কি বাড়তে পারে, কমতে পারে, ফ্লেক্সিবল। তাহলে সেটা একটা নন রিজিড বাউন্ডারির এক্সাম্পল হয়ে গেল, তাই তো? তাহলে রিজিড বাউন্ডারি হতে পারে, নন রিজিড বাউন্ডারি হতে পারে। আর আরেক রকম ভাবে যেভাবে করা হয় ডায়াথার্মাল আর অ্যাডিয়াবেটিক। ডায়াথার্মাল মানে হচ্ছে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে, যে বাউন্ডারি হিট এক্সচেঞ্জ, হিট এক্সচেঞ্জ অ্যালাউড, হিট এক্সচেঞ্জ অ্যালাউড। যে ধরনের বাউন্ডারি হিট এক্সচেঞ্জকে অ্যালাউ করে তাকে আমরা বলি ডায়াথার্মাল বাউন্ডারি। আর অ্যাডিয়াবেটিক বাউন্ডারি বলতে কি বোঝায়? অ্যাডিয়াবেটিক বাউন্ডারি বলতে বোঝায় যে হিট এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড। এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড। ইনসুলেটেড, এক কথায় বলতে গেলে ইনসুলেটেড আমরা বলতে পারি, ইনসুলেটেড। ইনসুলেটেড বাউন্ডারিকে আমরা বলি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে না। তাহলে বাউন্ডারিও আমি আলাদা ক্লাসিফিকেশন করতে পারলাম।
বাউন্ডারিকে আমরা দুটো পার্টে ভাগ করি বেসিক্যালি। এক হচ্ছে ডায়াথার্মাল, যে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, যে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে না। এছাড়া বাউন্ডারিকে আরও দুটো পার্টে ভাগ করা হয়, একটাকে বলা হয় রিজিড বাউন্ডারি, একটাকে বলা হয় নন রিজিড বাউন্ডারি। যদি বাউন্ডারিটাকে তুমি সরাতে না পারো তাহলে সেটা রিজিড বাউন্ডারি, আর বাউন্ডারি যদি সরে যেতে পারে, পসিবিলিটি থাকে, একটা এক্সাম্পল দিয়ে রাখলাম, বেলুনের এক্সাম্পলটা রাখো, তাহলে সেটা নন রিজিড বাউন্ডারি হিসাবে এখানে আসবে। ওকে, লিখে নাও, আমি নেক্সট পার্টে যাচ্ছি। চলো নেক্সট পার্টে যাচ্ছি আমি। টাইপস অফ সিস্টেম। সিস্টেমকে কত রকম ভাবে ভাগ করা হয়? বেসিক্যালি সিস্টেমকে আমরা দুভাবে আমি ভাবছি জিনিসটাকে। এক হচ্ছে, আমি সিস্টেমকে একরকম ভাবে বলি হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের বেশি কাজে লাগে। হোমোজিনিয়াস সিস্টেম মানে কি? হোমোজিনিয়াস সিস্টেম মানে যে সিস্টেম, কোনো একটা রিয়াকশন নিয়ে আমি যদি কাজ করি, তাহলে রিয়াকশনটা আমার কাছে সেই সময় সিস্টেম। তাহলে সেখানে যদি রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট একই ফেজে থাকে, তিনটেই যদি রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোই যদি লিকুইডে থাকে, দুটোই যদি সলিডে থাকে, দুটোই যদি গ্যাসে হয়, একই ফেজে যদি থাকে, তাহলে আমরা বলি সেটাকে হোমোজিনিয়াস সিস্টেম। বা সিস্টেমের সমস্ত যে স্পিসিসগুলো রয়েছে তারা যদি সেম ফেজে থাকে, সেম অবস্থায় থাকে, তাহলে আমরা বলি সেটাকে হোমোজিনিয়াস সিস্টেম। ওকে, তাহলে হোমোজিনিয়াস সিস্টেমকে আমি কিভাবে লিখে রাখতে পারি? লিখে নাও, all the reactants are products, all the reactant and products are in same phase, are in same phase or state. ফর এক্সাম্পল ধরো আমি এরকম একটা রিয়াকশন লিখলাম যে 3H2 গ্যাস প্লাস N2 গ্যাস, এখান থেকে 2 অ্যামোনিয়া গ্যাস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কি রিয়াক্ট্যান্টও সবকটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, প্রোডাক্টও গ্যাসিয়াস স্টেটে রয়েছে। তাহলে এটা আমার কাছে একটা কি হবে? হোমোজিনিয়াস সিস্টেমের এক্সাম্পল হবে। ওকে, হোমোজিনিয়াস যখন আসছে তখন বুঝতেই পারছো এর সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে আর একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস সিস্টেম। হেটেরোজিনিয়াস সিস্টেম, হেটেরোজিনিয়াস সিস্টেম আমাদের কি বলছে? যদি সমস্ত রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টরা যদি সেম ফেজে না থাকে, তাহলে আমরা বলবো সেটাকে হেটেরোজিনিয়াস সিস্টেম। Reactants and products, reactants and products are no are in different phase. এভাবে লিখে রাখো, are in different phase. Example, ক্যালসিয়াম কার্বনেট সলিড থেকে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস। এই রিয়াকশনে দেখো রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টগুলো সেম ফেজে নেই, ফলে এটা একটা হেটারোজিনিয়াস সিস্টেমের এক্সাম্পল বা হেটারোজিনিয়াস রিয়াকশনের এক্সাম্পল। ওকে, তাহলে একরকম ভাবে যে তাদের ফেজ এক আছে নাকি ডিফারেন্ট আছে সেই অনুযায়ী আমরা সিস্টেমকে দুটো পার্টে ভাগ করি। একটাকে বলা হয় হেটারোজিনিয়াস হোমোজিনিয়াস সিস্টেম, আর একটাকে বলা হয় হেটারোজিনিয়াস সিস্টেম। না, সিস্টেমকে আরো অন্যরকম ভাবে ভাগ করা হয়, সেটা থার্মোডাইনামিক্স আমাদের কাছে এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? নাম্বার ওয়ান হচ্ছে ওপেন সিস্টেম।
ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম বলতে কি বোঝায়? ওপেন সিস্টেম বলতে বোঝায় যে সিস্টেমে mass and energy both can transfer between system and surroundings. Mass and energy both can transfer between system and surroundings. তাকে আমরা বলি ওপেন সিস্টেম। ওপেন কথার মধ্যেই লুকিয়ে রয়েছে মাস এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। তার মানে ধরো আমার কাছে একটা সিস্টেম রয়েছে, এখানে মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, তাকে আমরা বলছি ওপেন সিস্টেম। ফর এক্সাম্পল ধরো যে তুমি বাড়িতে চা বানাচ্ছ। যখন চা বানাচ্ছ এবং যে বাটিতে তুমি জলটা গরম করে চা আরও যা যা দেওয়ার এলাচ দানা যা কিছু ওখানে দেওয়ার দিয়ে যখন তুমি এটাকে বয়েল করছো, তাহলে সেই মুহূর্তে ভেপার হিসেবে ওয়াটার মলিকুল বাইরে যাচ্ছে, তাহলে কি মাস ট্রান্সফার অ্যালাউ হচ্ছে। আর তুমি যদি বাটিটা সাইডে ধরো তাহলে কি হবে? গরম লাগবে, তাহলে সেখানে এনার্জি ট্রান্সফারও অ্যালাউড। তাহলে এটা একটা এক্সাম্পল কি ওপেন সিস্টেম। নাও সেকেন্ড হচ্ছে ওপেন সিস্টেমের পরে পরে আমি বলতে পারি ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম ক্লোজ সিস্টেম কি? যেখানে মাস ট্রান্সফার অ্যালাউড নয় বাট এনার্জি ট্রান্সফার অ্যালাউড। যেখানে মাস ট্রান্সফার অ্যালাউড নয় বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। যেখানে মাস ট্রান্সফার অ্যালাউড নয় বাট এনার্জি ট্রান্সফার অ্যালাউড। মাস ট্রান্সফারটা অ্যালাউড নয়। তার মানে তুমি যদি যে পাত্রে চাটাকে গরম করছিলে সেটা যদি একটা ঢাকনা দিয়ে আটকে দাও, ধরো এইখান থেকে তো ওয়াটার ভেপার বেরিয়ে যাচ্ছিল, তুমি যদি এটাকে একটা ঢাকনা দিয়ে আটকে দাও তাহলে ক্লোজ করে দিলে, তাহলে এখন আর ওয়াটার ভেপার বাইরে বেরিয়ে যাবে না। এখানে আগে ওয়াটার ভেপার বাইরে বেরিয়ে যাচ্ছিল, এখন আর বেরিয়ে যাবে না। তাহলে মাস ট্রান্সফার তুমি বন্ধ করে দিলে, মাস ট্রান্সফার তুমি বন্ধ করে দিলে, বাট এখনো যদি তুমি কন্টেনারটাকে ধরো তোমার গরম লাগবে, তাহলে সেক্ষেত্রে এনার্জি ট্রান্সফারটা হচ্ছে। তাহলে এটা একটা ক্লোজ সিস্টেমের এক্সাম্পল, বা ক্লোজ সিস্টেম বলতে যেখানে মাস ট্রান্সফার অ্যালাউড না বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম যেখানে মাস এনার্জি neither mass nor energy can transfer between system and surroundings. মাস এনার্জি কোনোটাই ট্রান্সফার করা সম্ভব নয়, যেখানে সেই সিস্টেমকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম। মাস এনার্জি নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। এবার তুমি ভাবো তুমি একটা থার্মোফ্লাক্স নিয়েছো, থার্মোফ্লাক্সের মধ্যে তুমি চাটা করে সেটাকে ঢেলে বন্ধ করে রেখেছো। এবার তুমি থার্মোফ্লাক্সটা ধরতেও পারছো, তাই না? গরম লাগছে না, আর তুমি ঢাকনা আটকে দিচ্ছ, মাস ট্রান্সফারটাকে বন্ধ করে দিয়েছো। ফলে কিছু সার্টেন টাইমের ইন্টারভ্যালে এখানে কিন্তু এটা করা সম্ভব। কিন্তু সার্টেন টাইমটা ধরো তুমি যদি এখন থার্মোফ্লাক্সে গরম চা ঢেলে রেখে ভাবলে ২ দিন পরে খাও, ২ দিন পরে খেলে অবভিয়াসলি তার একটা টাইম রেঞ্জ রয়েছে, যে রেঞ্জের টাইমের মধ্যে সে সেটাকে গরম রাখতে পারে। নালে অল্প অল্প করে তো লিকেজ অফ এনার্জি হতেই থাকে সমস্ত সিস্টেম থেকে। ফলে এটা আইসোলেটেড সিস্টেম একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে ধরে ভাবতে পারো। তাহলে আইসোলেটেড সিস্টেম, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম কি? মাস এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। ১ কাপ গরম চা হিসেবে ধরে নিতে পারো। দেন ক্লোজ সিস্টেম কি?
যেখানে মাস ট্রান্সফার অ্যালাউড না বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। তাহলে তুমি ওই চায়ের কাপটাকে যদি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দাও, সেটাই তোমার ক্লোজ সিস্টেম, নামের মধ্যেই রয়েছে। আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে সেই চাটাকে যদি তুমি থার্মোফ্লাক্সের মধ্যে নিয়ে আহ, ঢাকনা আটকে দাও, তাহলে সেটা একটা আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল হচ্ছে, যেখানে নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। ওকে, লিখে নাও। আমি নেক্সট পয়েন্টে যাব, পজ করে লিখে নাও। চলো, প্রপার্টিজ অফ সিস্টেম। সিস্টেমের দু ধরনের প্রপার্টি থাকে থার্মোডাইনামিক সিস্টেমের, একটাকে আমরা বলি ইন্টেন্সিভ, আর একটাকে বলি আমরা এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ প্রপার্টি কি? ইন্টেন্সিভ প্রপার্টি হলো মাস অ্যান্ড সাইজ ইন্ডিপেন্ডেন্ট, মাস অ্যান্ড সাইজ ইন্ডিপেন্ডেন্ট, whereas এক্সটেন্সিভ প্রপার্টি হলো মাস অ্যান্ড সাইজ ডিপেন্ডেন্ট। মাস অ্যান্ড সাইজ ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, এবার পরীক্ষার সময় এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকেই, তোমাকে বিভিন্ন ভ্যারিয়েবল দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ বলো। কিছু ভ্যারিয়েবল এখনো তোমরা জানো না, সেগুলো আস্তে আস্তে যত আমরা এগোতে থাকবো সেগুলো জানবে, এবং সেগুলো এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ তোমরা দেখতে পাবে কিভাবে হচ্ছে। প্রথমে ভাবো যে যে কোনো একটা ভ্যারিয়েবল, আমি বললাম যে ভলিউম, ভলিউম এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? তাহলে সবসময় এই ধরনের যখন জিনিস বলবে তোমাকে, সবসময় তোমরা কিভাবে ভাববে সেটা শিখে নাও। যে যে কোনো প্রপার্টি দিক, সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করে নাও। যে কোনো প্রপার্টি দিক, সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করে নাও। যদি দুটো ভাগ করার পরে একটা পার্টে প্রপার্টিটার ভ্যালু সেম থেকে যায়, তাহলে সেটা মাস বা সাইজের উপর ডিপেন্ড করছে না, মাস ইন্ডিপেন্ডেন্ট, ইন্টেন্সিভ। আর যদি সেটা হাফ হয়ে যায়, প্রপার্টিটার ভ্যালুটা যদি হাফ হয়ে যায়, হাফই করছো যদি প্রপার্টির ভ্যালুও হাফ হয়ে যায়, তাহলে সেটা মাসের উপর বা সাইজের উপর ডিপেন্ড করছে, সেটা হবে এক্সটেন্সিভ। কি বললাম? যে প্রপার্টিটা দিচ্ছে সেটাকে মনে মনে ভাবো ভলিউম দিয়েছে, এক্সাম্পল ধরো ভলিউম দিয়েছে, আমি মনে মনে ভাবলাম যে এই ঘরটার ভলিউম একটা সার্টেন ভলিউম রয়েছে। এবার এই ঘরটার মাঝখান থেকে যদি আমি একটা দেওয়াল তুলে দিই, তাহলে যে ছোট ঘর দুটো তৈরি হলো তাদের ভলিউম কি আগেরটার সমান হবে? না, হাফ হাফ হয়ে যাবে। তাহলে ভলিউম কি সাইজের উপর ডিপেন্ড করছে? সাইজের উপর যদি ডিপেন্ড করে, তাহলে সেটা কি? এক্সটেন্সিভ। তাহলে ভলিউম আমাদের কাছে কি হবে? ভলিউম এক্সটেন্সিভ। আচ্ছা, টেম্পারেচার ভাবো, কোনো একটা টেম্পারেচার যদি বলে যে এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, তা তুমি কিভাবে ভাববে? এই ঘরের টেম্পারেচার ফর এক্সাম্পল ধরো 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে তুমি যদি ঘরের মাঝখান থেকে একটা ওয়াল তুলে দাও, তাহলে ছোট যে দুটো ঘর তৈরি হবে, সেখানে টেম্পারেচার কি 12.5 ডিগ্রি 12.5 ডিগ্রি হবে? না, সেখানেও টেম্পারেচার 24 ডিগ্রি থাকবে। নাহলে কি হবে? যার যত ছোট ঘর সে তত বেশি ঠান্ডা পেত? তা তো হয় না। প্রত্যেকটা ঘরের টেম্পারেচার সেমই থাকবে, তুমি যত ভাগেই ভাগ করো না কেন। তাহলে এটা সাইজের ওপর ডিপেন্ড করছে না, মাসের উপর ডিপেন্ড করছে না। মাস ইন্ডিপেন্ডেন্ট বা সাইজ ইন্ডিপেন্ডেন্ট কে? টেম্পারেচার। তাহলে সেটা কি হবে? ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। টেম্পারেচার ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। প্রেশার ভাবো, প্রেশার ভাবো। এই ঘরে আমরা যে ঘরে থাকি নরমালি 1 অ্যাটমসফেরিক প্রেশারে থাকি, তাই তো? যদি আমি এখানে মাঝখান থেকে ওয়াল দিয়ে দুটো আলাদা আলাদা ঘর করে দিই, তাহলে কি আমার ওপরে অ্যাটমসফেরিক প্রেশার 1 এটিএম এর জায়গায় 0.5 এটিএম হয়ে যাবে? হাফ হয়ে যাবে? না, প্রত্যেকেই আমরা যতই ভাগেই ভাগ করা হোক না কেন, প্রত্যেকটা ঘরে 1 এটিএম প্রেশারই, অ্যাটমসফেরিক প্রেশারই কাজ করবে। তাহলে প্রেশারও এখানে মাস বা সাইজের উপর ডিপেন্ড করছে না। তাহলে প্রেশার কি হবে? কি হবে প্রেশার? ইন্টেন্সিভ। এছাড়াও ধরো আহ, মাসের উপর ডিপেন্ড করবে কে? মাস যদি দেয়, তাহলে মাস তো মাসের উপর ডিপেন্ড করবে। এনার্জি,
এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস, তাহলে এনার্জিও এখানে যেটা থার্মোডাইনামিক্সে বলতে পারছি। আচ্ছা, এনার্জি বললো। এছাড়া বলতে পারো মোল নাম্বার। মোল নাম্বার কার মাসের উপর ডিপেন্ড করে, তাই তো? কোনো একটা গ্যাসের নাম্বার অফ মোল 10, সেই গ্যাসটাকে যদি দুটো পার্টে ভাগ করে দাও, হাফ হাফ করে দাও, তাহলে প্রত্যেক 5 মোল হয়ে যাবে। তাহলে মাসের উপর ডিপেন্ড করছে নাম্বার অফ মোলটা, মাসের উপর ডিপেন্ড করছে, তাহলে নাম্বার অফ মোল, মোল নাম্বার, এটাও কি হবে? এক্সটেন্সিভ হবে। কোনো ভাবো যে কনসেন্ট্রেশন, কোনো সলিউশনের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন যদি আমাকে বলে তাহলে কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন ভাবো যে 1 মোলার কনসেন্ট্রেটেড একটা সলিউশন দেওয়া হয়েছে তোমাকে, একটা 1 লিটার সলিউশন, একটা 1 মোলার 1 লিটার একটা সলিউশন দেওয়া হয়েছে, সেটাকে যদি দুটো 500 ml 500 ml করে ভাগ করে দাও, 500 ml 500 ml করে, তাহলে 500 ml যে সলিউশনটা রয়েছে তারও কনসেন্ট্রেশন 1 মোলারই থাকবে, এরও কনসেন্ট্রেশন 1 মোলার থাকবে। তাহলে এটা কনসেন্ট্রেশন মাস ইন্ডিপেন্ডেন্ট। কনসেন্ট্রেশন যদি মাস ইন্ডিপেন্ডেন্ট হয়, পিএইচও মাস ইন্ডিপেন্ডেন্ট হবে। পিএইচ নাথিং বাট এ কনসেন্ট্রেশন টার্ম। এছাড়াও আমি আরো কিছু লিখে দিচ্ছি তোমাদের। এছাড়াও এগুলো আমরা পড়বো ডিটেলসে, এর পরে চ্যাপ্টার যত এগোবে তত পাবো আমরা। থার্ড লেকচারে আমরা হিট ক্যাপাসিটি পড়বো। হিট ক্যাপাসিটি আছে। আচ্ছা, এখানে ইন্টেন্সিভের মধ্যে আছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট নাথিং বাট টেম্পারেচার। ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। সেটা 1 ফোঁটা জলের বয়লিং পয়েন্টও যা 100 ডিগ্রি সেলসিয়াস, 1 বালতি জলের বয়লিং পয়েন্টও 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মাসের ওপর বয়লিং পয়েন্ট ডিপেন্ড করছে না। ফ্রিজিং পয়েন্টও তাই ভেবে দেখো, ফ্রিজিং পয়েন্টও একটা টেম্পারেচার। টেম্পারেচার যেহেতু ইন্টেন্সিভ, ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো সব ইন্টেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, ডেনসিটি, ডেনসিটি ইন্টেন্সিভ। আচ্ছা, হিট ক্যাপাসিটি বলেছি, মোলার হিট ক্যাপাসিটি ইন্টেন্সিভ। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফিজিক্সে পড়ো তোমরা, ইন্টেন্সিভ। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টেন্সিভ। আচ্ছা, এদিকে এক্সটেন্সিভটা দেখো। এক্সটেন্সিভের ক্ষেত্রে আরো যেগুলো আসবে এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। ইউ ইন্টারনাল এনার্জি, এইচ এনথ্যালপি, এস এন্ট্রপি, জি গিভস ফ্রি এনার্জি, এগুলো সব এক্সটেন্সিভ। এটা ইন্টারনাল এনার্জি। এই টার্মগুলো আস্তে আস্তে আমরা পরিচিত হব টার্মগুলোর সাথে। এটা হচ্ছে এনথ্যালপি, এইচ এনথ্যালপি, এস এন্ট্রপি, জি গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। আচ্ছা, একটা জিনিস এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে, সবসময় মনে রাখবে যে দুটো প্রপার্টি, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে, সবসময় ইন্টেন্সিভ হবে। কেন এক্সটেন্সিভ মানে কি ভাবো? এক্সটেন্সিভ বোর্ডের দিকে তাকাও। এক্সটেন্সিভ মানে কি ভাবো? এক্সটেন্সিভ মানে মাস ডিপেন্ডেন্ট বাই মাস ডিপেন্ডেন্ট। তাহলে মাস মাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবল লাইক ডেনসিটি।
ডেনসিটি কোথায় লিখেছিলাম? হ্যাঁ, এই যে ডেনসিটি। ডেনসিটি কেন ইনটেনসিভ হলো? মাস পার ডেনসিটি মানে কি? মাস পার ইউনিট ভলিউম। ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। মাস এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইনটেনসিভ হয়ে গেছে ডেনসিটি। কনসেন্ট্রেশন মানে কি? নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম। কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম। নাম্বার অফ মোল, মোল নাম্বার। এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, কনসেন্ট্রেশন ইনটেনসিভ হয়ে গেছে। ঠিক আছে? সবসময় মনে রাখবে যে দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও যদি হয় তাহলে সেটা ইনটেনসিভ হবে। সেই জন্য হিট ক্যাপাসিটি আমি লিখেছি, হিট ক্যাপাসিটিকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ, বাট মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি মানে কি? হিট ক্যাপাসিটি বাই নাম্বার অফ মোল। তাহলে হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ বাই নাম্বার অফ মোল কি? এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইনটেনসিভ হয়ে গেছে। ফলে হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ, বাট মোলার হিট ক্যাপাসিটি ইনটেনসিভ। স্পেসিফিক হিট ক্যাপাসিটি শিখবো, নাম্বার অফ গ্রাম আসবে, ওয়েট আসবে সেখানে। হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ বাই মাস, সেটাও এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইনটেনসিভ হয়ে গেছে। এছাড়া ইনটেনসিভের মধ্যে আছে সারফেস টেনশন, ভিসকোসিটি, এগুলো সব ইনটেনসিভের মধ্যে পড়ে। ম্যাক্সিমামটাই আমি তোমাদের এখানে লিখে দিলাম, এর বাইরে খুব একটা কিছু আসে না। এগুলো যদি মনে রাখতে পারো, এটা মোর দেন এনাফ। এই যে টেবিলটা আমরা এখানে করে নিয়েছি, এটা আমাদের কাছে মোর দেন এনাফ। ওকে, পজ করে লিখে নাও, আমরা নেক্সট পয়েন্টে যাব। চলো, থার্মোডায়নামিক ভ্যারিয়েবলস। থার্মোডায়নামিক ভ্যারিয়েবলস বলতে কি বোঝায়? থার্মোডায়নামিক্স ভ্যারিয়েবল বলতে বোঝায়, ধরো যেরকম প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই কোয়ান্টিটিগুলোকে আমরা যদি ভ্যারি করাই, তাহলে আমরা একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে পারি, একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যেতে পারি। যদি ধরো ইনিশিয়ালি আমার একটা সিস্টেম রয়েছে, সেখানে তার প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। সেখান থেকে সেটাকে আমি নিয়ে গেলাম আর একটা স্টেটে, যেখানে তার প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। তাহলে প্রেশার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হলে তিনটের মধ্যে যে কোনো একটাও যদি চেঞ্জ হয়, সিস্টেমের স্টেটটা বা অবস্থার পরিবর্তন হয়, সিস্টেমের স্টেটটা চেঞ্জ হয়। তাহলে যে ভ্যারিয়েবল সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করে তাকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবলগুলো লাইক প্রেশার, ভলিউম, টেম্পারেচার সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করে তাকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। থার্মোডায়নামিক ভ্যারিয়েবল তার মধ্যে হচ্ছে স্টেট ভ্যারিয়েবল, আর একটাকে বলা হয় পাথ ভ্যারিয়েবল। এটাকে দুটো থার্মোডায়নামিক ভ্যারিয়েবলগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটাকে বলি স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবল, পাথ ফাংশন বা পাথ ভ্যারিয়েবল। পাথ ফাংশন বা স্টেট ফাংশন বেশি পপুলার টার্ম, সেই জন্য আমি এটা এখানে লিখেছি। এটাকে পাথ ভ্যারিয়েবল বা স্টেট ভ্যারিয়েবলও বলতে পারি। স্টেট ভ্যারিয়েবল বা পাথ ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? ফার্স্ট, স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবল সিস্টেমের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের ওপরই শুধু ডিপেন্ড করে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস, তাকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। ওকে, আমি বলতে পারি স্টেট ভ্যারিয়েবল মানে কি? ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ সিস্টেম, অ্যান্ড it is path independent. It is path independent. যে ভ্যারিয়েবলগুলো সিস্টেমের ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অফ দ্য প্রসেস, কোন পাথ দিয়ে সেটা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে না, কিন্তু ইনিশিয়ালি কত ভ্যালু ছিল আর ফাইনাল কত ভ্যালু তার ওপরেই শুধু ডিপেন্ড করছে, তাদেরকে আমরা বলি স্টেট ভ্যারিয়েবল। ওকে, আর পাথ
পাথ ফাংশন বা পাথ ভ্যারিয়েবল বলতে কি বোঝায়? যারা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তাদেরকে আমরা পাথ ফাংশন বলি। ডিপেন্ডস অন পাথ, ডিপেন্ডস অন পাথ অফ দ্য path of the process, path of the process. Example: heat, এটাকে Q দিয়ে রিপ্রেজেন্ট করি। ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট, viscosity, এগুলো সব পাথ ফাংশনের এক্সাম্পল। হিট, ওয়ার্ক, দেখো ওয়ার্ককে যদি ভাবো তুমি, যে ইনিশিয়ালি কোথায় দাঁড়িয়ে আছো আর কোথায় ফাইনালি তুমি যাবে, সেটার ওপরে ওয়ার্ক কি ডিপেন্ড করে, নাকি কোন পাথ দিয়ে যাবে তার ওপরে ওয়ার্কটা ডিপেন্ড করে? কতটা ওয়ার্ক তোমাকে করতে হবে সেটা ডিপেন্ড করে আছে কার ওপর? যে কোন পাথে তুমি যাচ্ছ তার ওপর। তাই ওয়ার্কটা আমাদের এখানে পাথ ফাংশন। হিটও একই রকম ভাবে পাথ ফাংশন। আর এখানে এক্সাম্পল হিসেবে যদি আমি লিখি, এক্সাম্পল স্টেট ফাংশনের এক্সাম্পল, টেম্পারেচার, ভলিউম, প্রেশার, ইউ ইন্টারনাল এনার্জি যেটা পড়বো একটু আগে লিখেছিলাম, এনথ্যালপি, এন্ট্রপি, গিভস ফ্রি এনার্জি, এগুলো সবই স্টেট ফাংশনের এক্সাম্পল। মনে রাখবে যে স্টেট ফাংশন যেহেতু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কোনো একটা প্রসেস ধরো সাইক্লিক প্রসেস, কোনো একটা প্রসেস ধরো সাইক্লিক প্রসেস, কোনো একটা প্রসেস ধরো সাইক্লিক প্রসেস, ওকে? কোনো একটা প্রসেস ধরো সাইক্লিক প্রসেস এরকম ভাবে হচ্ছে এ, বি, সি, ডি, আবার এর ফেরত আসছে। ইনিশিয়ালি যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিল সিস্টেমটা সেই পয়েন্টেই আবার ফেরত আসছে। তাহলে এখানে যে কোনো স্টেট প্রপার্টি যেগুলো হবে, স্টেট ফাংশন যারা হবে, তাদের এই যে সাইক্লিক পাথে গেল, যে কোনো স্টেট প্রপার্টি যারা হবে, যারা এই সাইক্লিক পাথে গেল, ডেল অফ স্টেট, স্টেট ফাংশন, স্টেট ফাংশন ইকুয়ালস টু, আমি বলতে পারি 0। কারণ স্টেট ফাংশন কার ওপর ডিপেন্ড করছে? ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের ওপর। আর যখনই সাইক্লিক পাথে তুমি মুভ করছো, যখনই তুমি সাইক্লিক পাথে মুভ করছো, তখন কি হচ্ছে? তুমি যে পয়েন্ট থেকে শুরু করেছিলে ঘুরে, সেই পয়েন্টেই চলে আসছো। তাহলে যে স্টেট ফাংশনগুলো এখানে থাকবে, সেগুলো সবার ইনিশিয়ালি যে ভ্যালু ছিল ফাইনাল ভ্যালু সেম হয়ে যাওয়ায় তাদের যে ডিফারেন্স, ভ্যালুর যে ডিফারেন্স, সেটা কি হবে? আলটিমেটলি জিরোতে গিয়ে দাঁড়াবে। ফলে সেই জন্য সবসময় বলা হয় যে সাইক্লিক পাথে যে কোনো স্টেট ফাংশনের যে চেঞ্জ, সেটা সবসময় 0 হবে। যে চেঞ্জ ইন এনি স্টেট ফাংশন ডিউরিং সাইক্লিক ট্রান্সফরমেশন অর এনি সাইক্লিক পাথ, তার ভ্যালুটা 0 আসে। ওকে, তার ভ্যালুটা 0 আসে। কারণ স্টেট ফাংশন ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে। আর সাইক্লিক প্রসেসে কি হচ্ছে? ইনিশিয়াল পয়েন্ট যা, ফাইনাল পয়েন্টও সেটাই। ইনিশিয়াল পয়েন্ট যা, ফাইনাল পয়েন্টও ঘুরে আসার পরে সেটা। তাহলে ইনিশিয়ালি যদি তার 5 ভ্যালু থাকে, ঘুরে আসার পরে ওই পয়েন্টে এলে তার ভ্যালু 5, ফাইনাল ভ্যালু 5, 5 মাইনাস 5 0 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো স্টেট প্রপার্টি লাইক ইউ একটা স্টেট ফাংশন, তাহলে ডেল ইউ 0, ডেল এইচ 0, ডেল এস 0, ডেল জি 0, ডেল পি 0, ডেল অফ এনি স্টেট ফাংশন ডিউরিং সাইক্লিক পাথ, ফর এনি সাইক্লিক পাথ মাস্ট বি ইকুয়ালস টু 0 হয়, মাস্ট বি ইকুয়ালস টু 0 হয়। ধরো তোমাদের একটা এরকম, একটু আগেই যেটা
ধরো এরকম একটা সিস্টেম আমি এখানে কনসিডার করছি। পয়েন্ট এ টু পয়েন্ট বি ধরছি, ভালো করে দেখবে। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে, এরকম এরকম এরকম। এটা W1, এটা W2, এটা W3। এখানে W1, W2 আর W3 এর মধ্যে রিলেশন কি হবে? 1, 2, 3 এর মধ্যে রিলেশন W যদি না দিয়ে আমি এরকম যদি 1, 2, 3 বলি, যদি 1, 2, 3 বলি, 1, 2, 3, 1, 2, 3 বলি, তাহলে এবার বলো তো যে ডেল এস অফ এনি স্টেট ফাংশন, ডেল এস, ডেল এস নয়, ডেল অফ স্টেট ভ্যারিয়েবল, ডেল এস অফ স্টেট ভ্যারিয়েবল এটা কি হবে? 1 নম্বর পাত দিয়ে গেলে, 2 নম্বর পাত দিয়ে গেলে, 3 নম্বর পাত দিয়ে গেলে। আর ধরো 1, 2, 3। আর ডেল অফ পাথ ভ্যারিয়েবল কি হবে? ভেবে দেখো, অফ পাথ ভ্যারিয়েবল কি হবে? স্টেট ফাংশন একটু আগে কি বললাম? স্টেট ফাংশন ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে, কি পাথ দিয়ে যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে না। তাহলে স্টেট ফাংশনে যদি চেঞ্জ ভাবো এ থেকে বি, আবার বি থেকে এ তে, তাহলে 1 নম্বর তার বি থেকে এ তে আমি সাইক্লিক পাথ ছেড়ে দাও, আমি সাইক্লিক পাথ তো দেখালাম, সেখানে তো 0 আছে। আর যদি সাইক্লিক পাথ না হয় তাহলে কি হচ্ছে? এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে যখন বিতে যাচ্ছে 1 নম্বর পাত দিয়ে গেলে যা ওয়ার্ক ডান হবে 2 নম্বর পাত দিয়ে গেলে ডিফারেন্ট হবে, আর 3 নম্বর পাত দিয়ে গেলে ডিফারেন্ট হবে। মানে পাথের ওপর যদি এটা ডিপেন্ড করতো, তাহলে আমরা 1 নট ইকুয়ালস টু 2 নট ইকুয়ালস টু 3 বলতাম। যদি আমরা পাথ ভ্যারিয়েবলকে দেখতাম, পাথ ভ্যারিয়েবলের যে ডিফারেন্স সেটা রেসপেক্টে ভাবতাম, তাহলে 1-এ যা 1 পাথে গেলে যা পাথ ভ্যারিয়েবল হবে 2 নম্বর পাথে ডিফারেন্ট হবে, 3 নম্বর পাথে ডিফারেন্ট হবে। তাহলে 1 নট ইকুয়ালস টু 2 নট ইকুয়ালস টু 3। whereas ফর স্টেট ভ্যারিয়েবল ইনিশিয়াল এখানে এ থেকে বি তে যাচ্ছে, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে, কোন পাথে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে না। তার মানে যে স্টেট ভ্যারিয়েবলটা থাকবে 1-এও যা হবে, 2, 2তেও তাই হবে, 3তেও তাই হবে, তাই না? স্টেট ভ্যারিয়েবলটার ডিফারেন্স 1 নম্বর পাত দিয়ে গেলেও যা হবে, 2 নম্বর পাত দিয়ে গেলে তাই হবে, 3 নম্বর পাত দিয়ে গেলেও সেমই থাকবে। কারণ এটা স্টেট ভ্যারিয়েবল, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কোন পাত দিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে না। ফলে আমাদের স্টেট ভ্যারিয়েবলের চেঞ্জ তিনটের ক্ষেত্রেই সেম হবে, বাট পাথ ভ্যারিয়েবলের চেঞ্জ তিনটের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, কারণ সেটা পাথের উপর ডিপেন্ড করছে। এখানে তিনটে ডিফারেন্ট পাথ রয়েছে, তো পাথ ভ্যারিয়েবল এখানে আলাদা আলাদা তিনটে পাথে আমরা তিনটে আলাদা আলাদা ভ্যালু পাবো। হলো, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। নাও নোট করে নাও, আমরা নেক্সট পয়েন্টে যাব। চলো নেক্সট, কনসেপ্ট অফ হিট অ্যান্ড ওয়ার্ক। দেখো, হিট বলতে যেটা বোঝায়, হিট বলতে আমরা থার্মোডাইনামিক্স বুঝি এনার্জি ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স, ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার
সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে এনার্জিটা ট্রান্সফার হয় তাকে আমরা বলি হিট, এবং যেটাকে আমরা কিউ দিয়ে, ক্যাপিটাল কিউ দিয়ে বা স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। কিউ ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল কিউ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তাহলে হিট বলতে কি বোঝাচ্ছে? হিট বলতে বোঝাচ্ছে এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। ইট ইজ পাথ ফাংশন, ইট ইজ it is path function. Again, IUPAC অনুযায়ী এর যে সাইন, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম ইকুয়ালস টু পজিটিভ কনসিডার করা হয়। খুব ইম্পর্টেন্ট এই সাইন কনভেনশনগুলো। অ্যান্ড হিট রিলিজড বাই দ্য সিস্টেম, রিলিজড বাই দ্য সিস্টেম ইকুয়ালস টু নেগেটিভ কনসিডার করা হয়। ঠিক আছে? হিট রিলিজড বাই, সবসময় মনে রাখবে আইইউপিএসি অনুযায়ী, আইইউপিএসি অনুযায়ী যদি আমরা লিখি, আইইউপিএসি অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, মানে আইইউপিএসি কি বলে এটা ফান্ডামেন্টালি মনে রাখো, তাহলে ওয়ার্কের ক্ষেত্রেও মনে রাখতে পারবে যে যে কোনো প্রসেসে যদি সিস্টেমের এনার্জি বাড়ে তাহলে সেটা পজিটিভ হবে, আর এনার্জি যদি কমে তাহলে সেখানে নেগেটিভ সাইন হবে। কি বললাম? যে কোনো প্রসেসে যদি এনার্জি ইনক্রিজ করে সিস্টেমে তাহলে সেখানে পজিটিভ সাইন বসবে, আর যদি এনার্জি কমে তাহলে সেখানে নেগেটিভ সাইন বসবে। এই কনসেপ্টটা মাথায় রেখে দাও, তারপর সাইন অটোমেটিক বুঝে যাবে। দেখো, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, তুই ভাবে হিট অ্যাবজর্ব, তার মানে হিট যদি অ্যাবজর্ব করে সিস্টেমের এনার্জি বাড়বে তাহলে সেটা পজিটিভ, আর যদি ছেড়ে দেয় নেগেটিভ। হিট রিলিজড বাই দ্য সিস্টেম কি হবে? রিলিজ যদি করে দেয় তাহলে এনার্জি কমে যাচ্ছে, এনার্জি কমে যাওয়া মানে আইপিএসি অনুযায়ী সেটা নেগেটিভ সাইন হবে। ওকে, আচ্ছা, এখান থেকে যে লটা আসে হিট থেকে সেটাকে বলা হয় জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স, সেটাকে বলা হয় জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স। জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স কি বলে? খুব সিম্পল ল। জিরোথ ল অফ থার্মোডায়নামিক্স আমাদের বলে when two bodies A and B have equality of temperature with a third body C, তার মানে বডি এ আর বডি বি টেম্পারেচার যদি বডি সি এর টেম্পারেচারের সমান হয়, তার মানে এখানে আমাকে বলছে টি এ যদি টিসির সমান হয় অ্যান্ড টি বি অলসো যদি টিসির সমান হয়। তাই বলছে প্রথম লাইনটা খেয়াল করো, when two bodies A and B have equality of temperature with a third body C, এ আর বি এর ইকুয়ালিটি অফ টেম্পারেচার রয়েছে থার্ড বডি সি এর সাথে, তাহলে টেম্পারেচার অফ এ থার্ড বডি সি এর সাথে ইকুয়াল, টেম্পারেচার অফ বি থার্ড বডি সি এর সাথে ইকুয়াল, দেন দে ইন টার্ন হ্যাভ ইকুয়ালিটি অফ টেম্পারেচার উইথ ইচ আদার, তাহলে তাদের নিজেদের সাথেও টেম্পারেচার ইকুয়াল হবে। মানে টি এ যদি টিসির সমান হয়, টিবি যদি টিসির সমান হয়, তাহলে অবশ্যই টি এ ইকুয়ালস টু টিবি হবে। দিস ইজ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। খুব ফান্ডামেন্টাল সোজা জিনিস, তাই খুব বেশি পড়ানো হয় না। আমি এখান দিয়ে যাওয়ার সময় হিট রিলেটেড যেহেতু তোমাদের একটু বলে দিলাম, লিখে রাখো, মনে থাকবে আশা করি। টি এ ইকুয়ালস টু টিসি, টিবি ইকুয়ালস টু টিসি হলে টি এ ইকুয়ালস টু টিবি হবে। ওকে, এবার ওয়ার্ক। ওয়ার্ক বলতে কি বোঝা? ওয়ার্ক বলতে বোঝায় সিমিলার হিটের মতোই ওয়ার্ককে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা বোঝাচ্ছে এনার্জি ট্রান্সফার, work is defined in thermodynamics as an energy transfer
between system and surroundings. System and surroundings. Due to pressure difference. Due to pressure difference. প্রেশার ডিফারেন্সের জন্য এক হচ্ছে এক্সটার্নাল প্রেশার হয় আর একটা সিস্টেমের নিজস্ব প্রেশারে তাকে ইন্টারনাল প্রেশার বলে। এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারের মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে সেখানে ওয়ার্ক প্রডিউস হয়। সেই যে বলছে যে ওয়ার্ক ইজ ডিফাইন্ড ইন থার্মোডাইনামিক্স অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু প্রেশার ডিফারেন্স। আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে এটা প্রেশার ডিফারেন্স নিয়ে বলবো, কিন্তু যারা ফিজিক্সে যখন পড়বে তখন বলবে ম্যাক্রোস্কোপিক আনব্যালেন্স ফোর্স। প্রেশার এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু ম্যাক্রোস্কোপিক আনব্যালেন্স ফোর্স, সেটা ওখানে বেটার হয়। বাট আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে প্রেশার ডিফারেন্স দিয়েই লিখি। আর কি, এটাও একটা পাথ ফাংশন। ওয়ার্ক, ইট ইজ এ পাথ ফাংশন। আর কি বলতে পারি, ওয়ার্ক ডান নিয়ে ডিটেলসে আমি নেক্সট ক্লাসে পড়াবো। ওয়ার্ক ক্যালকুলেশন, তার ফান্ডামেন্টাল ফর্মুলা টর্মুলা সমস্ত কিছু, নিউমেরিক্যাল সব কিছু করাবো পরের ক্লাসে। আজ শুধু একটা প্রাইমারি আইডিয়া নিয়ে রাখো যে ওয়ার্ক বলতে কি বোঝায়, এটা পাথ ফাংশন। আর কি বলতে পারি এখান থেকে, যে ওয়ার্ক যদি আমাদের বার করতে বলে, ওয়ার্ক ইকুয়ালস টু এনক্লোজড এরিয়া ইন প্রেশার ভলিউম ডায়াগ্রাম। কোনো প্রেশার ভলিউম ডায়াগ্রামে যে কার্ভ দেওয়া থাকবে তার যে এনক্লোজড এরিয়া সেটাই ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে, সেটাই ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওয়ার্ক নিয়ে আমি আর কিছু এখানে ডিটেলসে বললাম না। আমি নেক্সট ক্লাসে ওয়ার্ক নিয়ে ডিটেলসে একটা ক্লাসই ওয়ার্ক ক্যালকুলেশন ও ওয়ার্ক রিলেটেড হবে। ওকে, চলো পজ করে লিখে নাও। নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এর ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো একটু দেখে নিই। ইন্টারনাল এনার্জি বলতে বোঝায় যে সিস্টেমে যত রকম এনার্জি রয়েছে, সিস্টেমে যত রকম এনার্জি রয়েছে সমস্ত এনার্জির সামেশন হচ্ছে ইন্টারনাল এনার্জি। মনে থাকবে, সমস্ত টাইপের এনার্জি, কত রকমের হতো, কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, বন্ড এনার্জি হতে পারে, ট্রান্সলেশনাল এনার্জি হতে পারে, রোটেশনাল এনার্জি হতে পারে, ভাইব্রেশনাল এনার্জি হতে পারে। সিস্টেমে যত রকমের এনার্জি আছে সেগুলো সবার সামেশন হচ্ছে ইন্টারনাল এনার্জি। ওকে, তাহলে সেখান থেকে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আসছে, অল দ্য পসিবল ফর্মস অফ এনার্জি দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ এ সিস্টেম আর রেফার্ড টু অ্যাজ ইন্টারনাল এনার্জি। রেফার্ড টু অ্যাজ, সমস্ত ধরনের এনার্জি যেগুলো সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড অবস্থায় আছে তাদের সামেশনকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হলো যে ইন্টারনাল এনার্জির অ্যাবসলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না। ইন্টারনাল এনার্জির অ্যাবসলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না, বাট তার ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ কি বলছি, পয়েন্টগুলো লিখে নাও। 2 নম্বর পয়েন্ট বলছে, দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি ক্যান নট বি ডিটারমাইন্ড বাট উই ক্যান ক্যালকুলেট দ্য চেঞ্জ। তার মানে কি, আমরা ডেল ইউ ক্যালকুলেট করতে পারি, যেটাকে আমি বলতে পারি ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ টু মাইনাস ইউ ওয়ান। আচ্ছা, এখানে ইউ দিয়ে আবার কখনো কখনো ই দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা হয় ইন্টারনাল এনার্জিকে। আইপিসি অনুযায়ী এখন ই হয়ে গেছে, তাও কিন্তু পুরনো সিম্বল ইউজ হয়, ই আর ইউ দুটোই সেম। আচ্ছা, তাহলে ডেল ইউ আমরা ক্যালকুলেট করতে পারি, বাট ইউ আমরা ক্যালকুলেট করতে পারি না, অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করতে পারি না। 3 নম্বর কি, ডেল ইউ ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ডেল ইউ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ডেল ইউ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে।
মনে রাখবে, পরে কাজে লাগবে। ডেল ইউ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন, তাই তো? আর যেহেতু এনার্জি, তাহলে এটা এক্সটেন্সিভ প্রপার্টি অলসো, যেটা আমরা আগে পড়েছিলাম। এনার্জি মাস ডিপেন্ডেন্ট, তাহলে এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, সাথে স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবল। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বলবো ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি অ্যান্ড স্টেট ফাংশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেহেতু ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন, তাহলে সাইক্লিক পাথে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কি হবে? বলেছিলাম যে কোনো স্টেট ফাংশন যদি সাইক্লিক পাথে যায়, তার চেঞ্জটা কত হবে? 0 হবে। 5 নম্বর পয়েন্ট, ডেল ইউ ইকুয়ালস টু 0 ফর এনি সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডেল ইউ এর ভ্যালুটা সবসময় 0 আসবে। কারণ কি? তার কারণ লুকিয়ে রয়েছে তার আগের পার্টে। এটা যেহেতু স্টেট ফাংশন, তার উপর, তার জন্য। এই হচ্ছে ইন্টারনাল এনার্জির ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা হিট সম্বন্ধে আইডিয়া পেলাম, হিট বলতে কি বোঝায়, ওয়ার্ক বলতে প্রাইমারি আইডিয়া পেলাম, ওকে। আর ইন্টারনাল এনার্জি বলতে কি আইডিয়া পেলাম আমরা এখানে। এটা সমস্ত ফর্ম অফ এনার্জি সামেশন ইন্টারনাল এনার্জি বলছি। অ্যাবসলিউট ভ্যালু ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করতে পারি না, বাট এর ডিফারেন্স আমরা ক্যালকুলেট করতে পারি। আর এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি অ্যান্ড স্টেট ফাংশন অলসো। আর ফর সাইক্লিক প্রসেস, যেহেতু ইউ স্টেট ফাংশন, বলে সাইক্লিক প্রসেসে ডেল ইউ 0 আসে। এইবার আমরা চলে যাব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোমাদের কাছে সেই ছোটবেলার জিনিস, ল অফ কনজারভেশন অফ এনার্জি, এছাড়া আর কিছু না। ল অফ কনজারভেশন অফ এনার্জি আমরা পড়েছিলাম, সেই যে রিয়াকশন কখনো এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, নট বি ডিস্ট্রয়েড, সেই একই জিনিস এখানে। দ্য সিম্পল, ইট ইজ সিম্পলি দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। অনেক রকমভাবে লেখা হয়, এটা সবচেয়ে পপুলার প্রথমটা। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, বাট ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটাকে ডিস্ট্রয় করা যায় না, এটা ক্রিয়েট করা যায় না, বাট একটা ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফর্ম করা যায়। দ্য টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। ওকে, এগুলো লিখে নেওয়ার, মুখস্থ করার, আর পরীক্ষায় এলে ডাইরেক্ট লিখে দেওয়া, লিখে আসার কোশ্চেন, এছাড়া কিছু না। কনসেপ্ট তো পুরনো। ম্যাথামেটিক্যালি ম্যাথামেটিক্যালি আমরা বলতে পারি, ম্যাথামেটিক্যালি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। ওকে, এখানে অবশ্যই ডেল ইউ মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়ালস টু সামেশন অফ টোটাল হিট, সিস্টেম কতটা নিচ্ছে বা টোটাল হিট কতটা চেঞ্জ হয়েছে, আর ডাব্লিউ কতটা চেঞ্জ হয়েছে। এখানে অবশ্যই ওয়ার্ক ডানের ক্ষেত্রে কিন্তু সাইন কনভেনশনটা ইউজ করতে হবে। সেটা আমি পরে তোমাদের ওয়ার্ক ডান করানোর সময় বলে দেবো। সেক্ষেত্রে দেখো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, যদি তোমাদের তো শিখিয়ে দিয়েছি যে আইপিসি কিভাবে ধরে, এনার্জির টার্মে ধরে। কোনো প্রসেসে যদি এনার্জি লস হয়, তাহলে সেখানে নেগেটিভ সাইন বসবে, আর যদি সেই প্রসেসে এনার্জি গেইন হয়, তাহলে সেখানে পজিটিভ সাইন বসবে। সেই রকম হিটটা বুঝিয়েছিলাম। হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, হিট যদি সিস্টেম অ্যাবজর্ব করে, তাহলে কি হবে? সেখানে সিস্টেমে এনার্জি বাড়বে, তাহলে পজিটিভ সাইন। হিট রিলিজড বাই দ্য সিস্টেম, সিস্টেম যদি হিট ছেড়ে দেয়, তাহলে সেখানে সিস্টেমের এনার্জি কমে যাবে। এনার্জি যদি কমে যায়, তাহলে সেখানে নেগেটিভ সাইন বসবে। ঠিক একই রকমভাবে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, যদি সিস্টেম নিজে ওয়ার্ক ডান করে, যদি সিস্টেম নিজে ওয়ার্ক ডান করে, তাহলে ভাবো, সিস্টেম যদি নিজে ওয়ার্ক ডান করে, তাহলে সে ইন্টারনাল তার এনার্জি লস করবে। ওয়ার্ক ডান করতে গেলে তো নিজের এনার্জি লস হবে। এনার্জি যদি লস হয়, তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নেগেটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা এখানে লিখে রাখি, ওখানে জায়গা ছিল না ওয়ার্ক ডানের ক্ষেত্রে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম,
এটা নেগেটিভ অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ পজিটিভ। সিস্টেমের ওপর যদি ওয়ার্ক করা হয় তাহলে সিস্টেমের মধ্যে এনার্জি দেওয়া হচ্ছে, তাহলে সিস্টেমের এনার্জি বাড়বে। এনার্জি যদি বাড়ে তাহলে সেটা কি হবে? এখানে পজিটিভ সাইন হবে। সো ওয়ার্ক ডান আর হিটের ক্ষেত্রে আইইউপিএসি যে সাইন কনভেনশন সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে এখানে এই ওয়ার্ক ডানের ক্ষেত্রে এখানে লিখে রাখো ফর অলওয়েজ ইউজ সাইন কনভেনশন, অলওয়েজ ইউজ সাইন কনভেনশন। আর ডিফারেন্সিয়াল ফর্মেও এটাকে লেখা হয়, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। কোনো ফাইনাইট চেঞ্জ যখন আমরা নিউমেরিক্যাল করছি তখন আমাদের এটাই কাজে লাগে। আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। খুব স্মল কোয়ান্টিটির চেঞ্জ হলে তখন আমরা এটা এখানে করি, এইভাবে লিখি। এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, নোট করে নাও। আমরা নেক্সট পয়েন্টে যাই। এখান থেকে তাহলে এই কনভেনশনটা, সাইন কনভেনশনটা বোঝার জন্য আমি দুটো কোশ্চেন এখানে ডিজাইন করেছি। দেখো, প্রথমে কি বলছে দেখো, ফাইন্ড del u if a system absorbs 15 kilojoule heat and does 5 kilojoule of work. del u বার করতে বলেছে। if a system absorbed 15 kilojoule of heat absorbed by the system, তাই না? absorbed 15 kilojoule of heat, তাহলে হিটটা অ্যাবজর্ব করেছে, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম কি হবে? সিস্টেম হিট যদি অ্যাবজর্ব করে তাহলে সিস্টেমে এনার্জি বাড়বে, এনার্জি যদি বাড়ে তাহলে পজিটিভ সাইন, তাহলে প্লাস 15 কিলোজুল অ্যান্ড ডাজ 5 কিলোজুল অফ ওয়ার্ক। তাহলে ডাজ নিজে কাজটা করেছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম যদি ওয়ার্ক করে তাহলে তার এনার্জি লস করবে, তাহলে কি হবে? এনার্জি কমে যাবে, নেগেটিভ সাইন। তাহলে ডাব্লু কত? মাইনাস 5 কিলোজুল। তাহলে ডেল ইউ ফার্স্ট ল কি বলছে? কিউ প্লাস ডাব্লু, কিউ কত? প্লাস 15 কিলোজুল প্লাস ডাব্লু কত? মাইনাস 5 কিলোজুল, দ্যাট ইজ প্লাস 10 কিলোজুল অ্যান্সার। জাস্ট ডিজাইন করেছি যাতে সাইন কনভেনশনটা তোমাদের একটু রিভাইজ করে নেওয়া যায়। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ফাইন্ড del u if surroundings absorb 10 kilojoule of heat. Surroundings absorb 10 kilojoule of heat. সারাউন্ডিংস যদি অ্যাবজর্ব করে থাকে, আমরা সবসময় সিস্টেম নিয়ে কাজ করবো, হ্যাঁ, সিস্টেমের জন্য সমস্ত ফর্মুলা, সারাউন্ডিংসের জন্য কোনো ফর্মুলা নেই। তাই আপাতত, তাই সিস্টেমের জন্য যখন বলবো তাহলে ভেবে দেখো, ইফ সারাউন্ডিংস অ্যাবজর্ব 10 কিলোজুল অফ হিট, সারাউন্ডিংস যদি অ্যাবজর্ব করে তাহলে সিস্টেম ছেড়েছে, সারাউন্ডিংস যদি অ্যাবজর্ব করে তাহলে সিস্টেম ছেড়েছে, তাহলে সিস্টেম লস করেছে বা রিলিজ করেছে বলতে পারি। তাহলে কিউ এখানে সিস্টেম রিলিজ করেছে, তার মানে নেগেটিভ সাইন, 10 কিলোজুল অফ হিট অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিংস। সারাউন্ডিংস যদি ওয়ার্ক ডান করে কার ওপর করবে? অন দ্য সিস্টেম। তাহলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে সিস্টেমের ওপরে কাজ হচ্ছে, তাহলে সিস্টেমের ওপরে যদি কাজ হয় সিস্টেমে এনার্জি বাড়বে, এনার্জি বাড়বে, এনার্জি যদি বাড়ে তাহলে ওয়ার্ক কি হবে? পজিটিভ। কিউ প্লাস ডাব্লিউ
ইকুয়ালস টু ঠিক আছে? জাস্ট ফর যেটা পড়লাম সেটাকে একটু বুঝে নেওয়ার জন্য। এটা কিন্তু ভালো কোশ্চেন। নোট করে নাও। চলো নেক্সট। থার্মোডায়নামিক প্রসেস। থার্মোডায়নামিক্সে কত ধরনের প্রসেস আছে সেগুলো আজকে আমরা শিখে আজকে ক্লাসটা কমপ্লিট করব। দেখো ফার্স্ট আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস বলতে কি বোঝায়? যেখানে প্রেশার কনস্ট্যান্ট। আইসোবারিক প্রসেস মানে হচ্ছে যেখানে প্রেশার কনস্ট্যান্ট। দেখো প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, প্রেশার যদি কনস্ট্যান্ট হয় আইসোবারিক প্রসেসে, তাহলে আমাদের এই কার্ভগুলো ড্র করতে হবে। সেটা আমি করে রেখেছি। প্রেশার কনস্ট্যান্ট, ভালো করে বোঝো, প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেশার ভার্সেস ভলিউম প্লটটা কিরকম হবে? প্রেশার ভার্সেস ভলিউম প্লটটা কিরকম হবে? এইরকম পাবো। এরকম পাবো। এই দেখো, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে তো, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার বাড়ছেও না, প্রেশার কমছেও না। তার মানে এইদিকে যদি এ থেকে বি ভাবি, এদিক থেকে এদিকে যদি যাই, তাহলে ভলিউম বাড়ছে। প্রেশার ফিক্সড আছে, প্রেশার যা ছিল তাই আছে, ভলিউম এখান থেকে এদিকে বাড়ছে। তার মানে এদিকে ভলিউম বাড়ছে। এই প্রসেসটাকে আমরা বলি এক্সপানশন। ভলিউম বাড়াকে আমরা বলি এক্সপানশন। আর বি থেকে যদি এতে যায় তাহলে কি হচ্ছে? ভলিউম কমছে। ভলিউম কমাকে আমরা বলি কম্প্রেশন। ভলিউম বাড়াকে আমরা বলি এক্সপানশন। ভলিউম ইনক্রিজ হওয়াকে বলি এক্সপান্ড করছে, তার মানে এক্সপানশন। আর যদি ভলিউম ডিক্রিজ করে তাহলে কম্প্রেস হয়ে যাচ্ছে, তাহলে কম্প্রেশন বলি। হ্যাঁ, নামগুলো মনে রাখবে, পরের ক্লাসে আমাদের কাজে লাগবে। আচ্ছা, ভলিউম ভার্সেস টেম্পারেচার প্লটটা কিরকম হবে? প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম ভার্সেস টেম্পারেচার, এগুলো আইডিয়াল গ্যাসের জন্য। হ্যাঁ, তাহলে সেই প্লটটা কিরকম হওয়া উচিত? দেখো, ভলিউম ভার্সেস টেম্পারেচার প্লটটা কিরকম হওয়া উচিত? পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে যদি আমি আসি, ভি ইকুয়ালস টু ভি ভার্সেস টি, না, তাহলে এনআর বাই পি ইন্টু টি। ভি ইকুয়ালস টু এনআরটি বাই পি। তাহলে এখানে না, প্রেশার কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট। ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার। তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন। ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ফর্মুলা ধরে চলছে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন। তার মানে আমাদের প্লটটা এইরকম হবে। এটা এ, এটা বি। ভলিউম বাড়ছে, এক্সপানশন। ভলিউম এদিকে দেখো, ভলিউম অ্যাক্সিস এদিকে, তো ভলিউম এদিকে বাড়ছে, এক্সপানশন। এদিকে ভলিউম কমছে, কম্প্রেশন। এটা কি হবে? প্রেশার ভার্সেস টেম্পারেচার যদি প্লট করি, দেখো প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেশার ভার্সেস টেম্পারেচার প্লট, প্রেশার তো ফিক্সড, এরকমই হবে। এক্সপানশন, টেম্পারেচার বা প্রেশার কনস্ট্যান্ট রেখে, প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, তাহলে আমি বলতে পারি যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। তাহলে এই পাথটা হচ্ছে এক্সপানশন, আর এই পাথটা হচ্ছে কম্প্রেশন। হলো?
আইসোকোরিক প্রসেসে কি হয়? সেকেন্ড এটা আসি। আইসোকোরিক প্রসেস মানে কি? যে প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে আমাদের ভলিউম কনস্ট্যান্ট হবে। এখানে আমাদের ভলিউম কনস্ট্যান্ট হবে। এবং ভলিউম কনস্ট্যান্ট হলে এই ধরনের প্লট যেটা আমরা এঁকেছি সেটা কিরকম প্লটগুলো কিরকম দেখতে হবে? ভাবো। ভলিউম কনস্ট্যান্ট। প্রেশার ভার্সাস ভলিউম প্লট করতে দিয়েছে। তাহলে আমাদের ভলিউমটা ফিক্সড। প্রেশার বাড়াতে থাকো কিন্তু ভলিউম বাড়ছেও না, ভলিউম কমছেও না। তার মানে এদিকে ভলিউমটা ফিক্সড হয়ে রয়েছে। তাহলে ভলিউম ফিক্স থাকা অবস্থায় প্রেশার বাড়ছে, তাহলে টেম্পারেচারও বাড়বে। এটাকে এক্সপানশন কম্প্রেশন বলবো না। আচ্ছা, পরেরটা ভলিউম ভার্সেস টেম্পারেচার নিজেরা করার চেষ্টা করো। ভলিউম ভার্সেস টেম্পারেচার। ভলিউম তো কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আগে এক্স অ্যাক্সিসে ছিল এরকম করেছি, এবার ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের প্লটটা এরকমই হবে। স্টেপ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে প্রেশার ভার্সেস টেম্পারেচার লেখাটা। প্রেশার ভার্সেস টেম্পারেচার প্লট কিরকম হবে? পি ভার্সেস টি, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট, পি ভার্সেস টি প্লট করতে বলছে। তাহলে ভাবো আবার আমাদের যেতে হবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় প্রেশার ভার্সেস টেম্পারেচার, পি ইকুয়ালস টু এনআর ভি, এনআর বাই ভি ইন্টু টি, এনআর টি বাই ভি। তাহলে আবার দেখো এখানেও কিন্তু এই ধরনের জিনিস তৈরি হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে পি আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স অ্যাক্সিসে টি আছে, এম এক্স, স্ট্রেট লাইন উইথ পাসিং থ্রু অরিজিন। ওকে, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে যেখানে মানে জানি বোধহয় এটা, যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই না? ভি কনস্ট্যান্ট মানে কিন্তু ডেল ভি জিরো, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কিন্তু ডেল টি জিরো। ঠিক আছে? প্রেশার ভার্সেস ভলিউম প্লটটা কি হবে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট? প্রেশার ভার্সেস ভলিউম পারবে? দেখো, প্রেশার ভার্সেস ভলিউম প্লট করতে বলছে। আমি পি ইকুয়ালস টু এনআর টি, আচ্ছা পিভি ইকুয়ালস টু এনআর টি, পিভি ইকুয়ালস টু এনআর টি। যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর পিভি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ফর্মে চলে যাচ্ছে। এক্স ওয়াই ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি ধরনের প্লট হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। এইরকম প্লট আমরা পাবো। এক্সপানশন, ভলিউম বাড়ছে, এক্সপানশন বলবো। বি থেকে যদি এতে যাও কম, ভলিউম কমছে, কম্প্রেশন। টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার পরের প্লটটা দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাবে। আর লাস্টেরটা প্রেশার ভার্সেস টেম্পারেচার, আবার সেই একই রকমের প্লটে আমি পাবো টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসে চলে যাবে।
ঠিক আছে? এই হচ্ছে আমাদের ৩ ধরনের প্রসেস। এই ৩ ধরনের প্রসেসেই আমরা কি দেখলাম যে প্লট কিরকমভাবে হয়, এই প্রসেসগুলো বলতেই কি বোঝায় সেগুলো আমরা এখানে লক্ষ্য করলাম। এখানে P কনস্ট্যান্ট মানে হচ্ছে del P0, del P0, del V0, del T0। একটা জিনিস জেনে রাখো যে যেহেতু এই প্রসেসটা যেহেতু আইসোথার্মাল, del T equals to 0, আমরা কি দেখেছি? ক্যারেক্টারিস্টিক অফ ইন্টারনাল এনার্জি del U ইজ ডিপেন্ডস অন টেম্পারেচার। যেহেতু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, যদি টেম্পারেচারের কোনো চেঞ্জ না হয় তাহলে এখানে del U কি 0 আসবে। del U আইসোথার্মাল প্রসেসে কি আসবে? 0 আসবে, কারণ টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট del U ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যেহেতু ডিপেন্ডেন্ট, টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হবে না, del U 0 আসবে। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স del U যদি 0 আসে, del U ইকুয়ালস টু Q প্লাস W, del U 0, তাহলে Q ইকুয়ালস টু মাইনাস W। এগুলো পরে আমাদের কাজে লাগবে, আমি এগুলো বক্স করে রাখছি। ঠিক আছে? আইসোকোরিক প্রসেসে কি হয়? আইসোকোরিক প্রসেসে W 0 হয়। del V 0 হতে আমরা পরের ক্লাসে যখন পড়বো তখন বুঝে যাবে যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস পি ডিভি হয়। তো ডিভি যদি 0 হয় বা del V যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান 0 হয়। ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে তখন কি হয়? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই ক্যান রাইট del U equals to Q. del U equals to Q plus W, W 0, so del U equals to Q। আরো বেটার, QV লেখা যায় ভলিউম কনস্ট্যান্ট অবস্থায়। তাহলে Q কিন্তু পাথ ফাংশন, বাট QV কার সমান? del U এর সমান, যেটা কিনা একটা স্টেট ফাংশন। তাহলে Q শুধু পাথ ফাংশন, বাট QV ইজ স্টেট ফাংশন। কেন? এর সাথে ইকুয়াল হয়ে রয়েছে। তাহলে এটা পাশে কোথাও লিখে রেখো, QV এটা কিন্তু স্টেট ফাংশন হিসেবে বিহেভ করবে। এটা কিন্তু স্টেট ফাংশন হিসেবে বিহেভ করবে। কিউ পাথ ফাংশন, কিউ পাথ ফাংশন, বাট QV is state function. QV is state function as QV equals to del U. Again, আইসোবারিকের ক্ষেত্রে del P equals to 0, ফলে এখানে del U not equals to 0, W not equals to 0 and Q not equals to 0। ঠিক আছে? এখানে তিনটে কোয়ান্টিটি, এখানে del U not equals to 0, W not equals to 0, Q not equals to 0। যেগুলো বক্স হয়ে রাখছি সেগুলো বক্স করে রেখো খাতায়, আমাদের পরে কাজে লাগবে। কারণ ফার্স্ট ল যখন আমরা পড়ছি তখন আমাদের তিনটেই কোয়ান্টিটি, ওয়ার্ক, হিট অ্যান্ড ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে এগুলো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এই তিনটে কোয়ান্টিটির কি চেঞ্জ হচ্ছে সেইটা মেজার করা আমাদের কিন্তু প্রাইমারি লক্ষ্য বলতে পারো। ওকে? 4 নম্বর প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে কি বোঝায়? যে প্রসেসে কিউ ইকুয়ালস টু 0 হয়, যে প্রসেসে কিউ ইকুয়ালস টু 0 হয় তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে? যেখানে হিট এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, তা সেই প্রসেসগুলোকে আমরা বলি অ্যাডিয়াবেটিক। নামটার সাথে আগেও পরিচয় ছিল, ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল ছিল, বাউন্ডারি ছিল। সে এখানেও ব্যাপারটা তাই, হিট এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড এই ধরনের প্রসেসে। আর যেহেতু কিউ ইকুয়ালস টু 0, কিউ ইকুয়ালস টু 0 হওয়াতে কি হচ্ছে? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স del U ইকুয়ালস টু W অ্যাডিয়া বলতে পারি, অ্যাডিয়া হিসেবে লিখছি W অ্যাডিয়া হিসেবে লিখতে পারছি এটাকে। তাহলে দেখো, ওয়ার্ক del U স্টেট ফাংশন, W অ্যাডিয়াও কিন্তু এখন স্টেট ফাংশন হিসেবে বিহেভ করবে।
কারণ শুধু ওয়ার্ক হচ্ছে পাথ ফাংশন, এটা ওখানে বলছিল। বাট ডাব্লু অ্যাডিয়া ইজ স্টেট ফাংশন। ডাব্লু অ্যাডিয়া ইজ স্টেট ফাংশন, কারণ আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লু হচ্ছে, ফলে ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লু, ডেল ইউ যেহেতু স্টেট ফাংশন, ডাব্লু স্টেট ফাংশন হিসেবে বিহেভ করবে। ঠিক আছে? ফ্রি এক্সপানশন বলতে কি বোঝায়? ফ্রি এক্সপানশন বলতে বোঝায় যেখানে যে এক্সপানশনে, এক্সপানশন মানে কি? ভলিউম ইনক্রিজ হওয়া। যে এক্সপানশনটা এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে হচ্ছে না, তাকে আমরা বলি ফ্রি এক্সপানশন। এটা মাথায় রেখো, পি এক্সটার্নাল, এক্সটার্নাল প্রেশার যেখানে জিরো, সেই ধরনের এক্সপানশনকে আমরা বলি ফ্রি এক্সপানশন। মানে এক্সপানশনটা ভ্যাকুয়ামে হচ্ছে। ভ্যাকুয়াম এক্সপানশন যদি হয়, ভাবো একটা গ্যাস রয়েছে, তার উপরে পিস্টন রয়েছে, গ্যাসটা পিস্টনটাকে ঠেলে ওপরে তুলছে। তাহলে গ্যাসটা যখন ঠেলে ওপরে তুলবে, সে নিজে ভলিউম বাড়াচ্ছে, এই প্রসেসটাকে বলি আমরা এক্সপানশন। কিন্তু পিস্টনটাকে ঠেলে যে ওপরে ওপরে তুলছে, ওপর থেকেও তো পিস্টন নিচের দিকে একটা প্রেশার ক্রিয়েট করতো, সেই প্রেশারটাকে আমরা বলি এক্সটার্নাল প্রেশার। ফলে যখন এক্সপানশন হচ্ছে, তখন এগেনস্ট এক্সটার্নাল প্রেশার হয় নর্মালি। কিন্তু যদি ভাবো একদিকে একটা গ্যাস চেম্বার রয়েছে আর একদিকে ভ্যাকুয়াম রয়েছে, তাহলে অটোমেটিক গ্যাসটা চলে যাবে, তাহলে কোনো এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে কাজও করতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা সেক্ষেত্রে এক্সটার্নাল প্রেশারটা জিরো, আর ডাব্লিউ ইকুয়ালস টু এখানে জিরো হয়। ডাব্লিউ ইকুয়ালস টু যদি জিরো হয়, W equals to 0 কেন? Since P external equals to 0, P external, W equals to minus P external into dV হয়। Since W equals to minus P external into del V, এটা পরের ক্লাসে করবো, এখনই কনফিউজ হও না, শিখে যাবে সবকিছু। আমি ডিরাইভ করে দেবো যে ফর্মুলাটা কিভাবে আসছে। P external যেহেতু 0, W equals to 0 হয়ে যায়। W equals to যদি 0 হয়, del E equals to Q হয়। del E equals to Q হয়। ঠিক আছে? লিখে নাও, আমরা পরের পার্টে যাব। নেক্সট হচ্ছে কি প্রসেস হলো, 3 এর পরে 5 এসছে এখানে, একটা আর একটা প্রসেস আমি 3 তারপরে আর একটা 4 অ্যাড করছি। আর একটা প্রসেস এখানে অ্যাড করছি আমি। এই প্রসেসটা হলো সাইক্লিক প্রসেস, কিছুই না, সাইক্লিক প্রসেস। এটা 4 সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস কি আসলে? ইনিশিয়াল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে আবার যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিল, সেই পয়েন্টেই ফেরত আসবে, তাই তো? তাকে আমি সাইক্লিক প্রসেস বলি, এর আগেও আমি বলেছি। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস আর সেম। ইনিশিয়াল, এভাবে লিখে রাখবে, ইনিশিয়াল
and final states are same and loop is formed. এটা খুব ইম্পর্টেন্ট। and loop is formed. ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটা সেম, তার সাথে সাথে লুপ ফর্ম করবে। তার মানে কি, দেখো গ্রাফিক্যালি আমি দেখাচ্ছি, এর আগে ধরো এরকম একটা প্রসেস, এ থেকে বি, সি, সি, ডি। ওকে, তাহলে ইনিশিয়াল যে পয়েন্টটা থেকে শুরু হয়েছিল সেই পয়েন্টটাতেই আবার ফেরত আসছে, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট আর সেম অ্যান্ড লুপ ইজ ফর্মড, এই ধরনের প্রসেসকে আমরা বলবো সাইক্লিক প্রসেস। এই ধরনের প্রসেসকে আমরা বলি সাইক্লিক প্রসেস। ঠিক আছে, এর ওয়ার্ক ডান কি হয়? আচ্ছা, সাইক্লিক প্রসেস এটা আবার এই এরকম ভাবে না হয়ে একটু অন্যরকম ভাবেও হতে পারতো। মানে ধরো ধরো এটাকে যদি আমি কপি করে নিই, ধরো এরকম প্লটটা, ধরো এখানে এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এরকম ভাবে গেছে। এরকমও হতে পারে যে সবসময় স্ট্রেট লাইনেই যাবে বা এক্সপোনেনশিয়ালি যাবে, কার্ভস এরকমও যেতে পারে, পাথটা তার এরকম হতে পারে। এটা সাইক্লিক না সাইক্লিক না? ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সেম, লুপ একটা ফর্ম হয়েছে, তাহলে এটা এটা একটা সাইক্লিক প্রসেস। ঠিক, তাহলে এবার বলো তো যে এইটা সাইক্লিক প্রসেস কিনা? এ, এ, বি, এটা ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম, এটা কি সাইক্লিক প্রসেস? না, এটা সাইক্লিক প্রসেস না। তুমি বলো স্যার কেন? ইনিশিয়াল আর ফাইনাল স্টেট তো সেম, কিন্তু আর একটা কথা বলেছি, লুপ ফর্ম হতে হবে। এখানে কি কোনো লুপ ফর্ম হচ্ছে? না, তাহলে এটা সাইক্লিক প্রসেস নয়। তাহলে এটা কিন্তু সাইক্লিক প্রসেস নয়, সাইক্লিক প্রসেস নয়। এটাও সাইক্লিক প্রসেস, এটাও সাইক্লিক প্রসেস। এখানে ওয়ার্ক ডান কিভাবে ডিপেন্ড করে? ওয়ার্ক, এটা প্রেশার ভার্সেস ভলিউম কার্ভ, এগুলো সব ধরো। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ, এই যে এরিয়াটা আন্ডার কার্ভ, এটাই হচ্ছে ওয়ার্ক ডান। এখানে ভ্যালুটা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারলে, আর ওয়ার্কের সাইন কি হয় সেটাও ডিপেন্ড করে থাকে যে কিভাবে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ সাইন হয়। ইফ, লিখে রাখো, ক্লকওয়াইজ তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ
ডব্লিউ ইকুয়ালস টু পজিটিভ। যদি এরকম দেয় এ থেকে শুরু করেছে ক্লক ওয়াইজ ঘুরছে, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা পাবো সেটা নেগেটিভ হবে। নেগেটিভ আমাদের ধরতে হবে। আর অ্যান্টি ক্লক ওয়াইজ যদি এরকম শুরু হতো, এদিক থেকে যেত, তাহলে তখন পজিটিভ ধরতে হতো। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু পরের অ্যাপ্লিকেশন পরের ক্লাসে শুরু হবে, তখন কিন্তু মনে রাখতে হবে, ভালো করে পড়তে হবে জিনিসগুলো, খুঁটিয়ে খুঁটিয়ে আমি ছোট ছোট করে কিন্তু সব লিখে দিচ্ছি, এগুলো আমাদের পরে কাজে লাগবে। তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে নোট করবে, পজ করে নোট করে নেবে। চলো আমি পরের পয়েন্টে যাই। এটা করে নিয়েছিলাম, আমরা ফ্রি এক্সপানশনে করে নিয়েছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেস করে নিয়েছিলাম, অ্যান্ড দেন পড়ে রয়েছে আমাদের রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। প্রথমে আমরা ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ভাবব, বোঝো ভালো করে। এদিকে দেখো, ওদিকে অন্যদিকে তাকাচ্ছ কি? এদিকে দেখো। দেখো, আমি একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে একটা ফ্রিকশনলেস পিস্টন, এটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন, এটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন। এই কন্টেনারের মধ্যে আমি আইডিয়াল গ্যাস রেখেছি, এই কন্টেনারের মধ্যে আমি আইডিয়াল গ্যাস রেখেছি, ঠিক আছে? আইডিয়াল গ্যাস রেখেছি। এবার যদি এই গ্যাসটা এই অবস্থায়, আমি এখানে এই পিস্টনের ওপর একটা, ধরো আমি পিস্টনের ওপর একটা ইঁট চাপিয়ে দিলাম, পিস্টনের ওপর একটা ইঁট চাপিয়ে দিলাম। যেই আমি ইঁটটা চাপাবো, সঙ্গে সঙ্গে কি হবে? পিস্টনটার ওপর প্রেশার বেড়ে যাবে। পিস্টনটার ওপর প্রেশার বেড়ে গেলে সে এক ঝটকায় নিচে নেমে আসবে, এবং আমি ধরছি ফাইনালি এরকম একটা জায়গায় এসে সে দাঁড়িয়ে গেছে, এরকম একটা জায়গায় এসে সে দাঁড়িয়ে গেছে। তাহলে এই অবস্থায় আইডিয়াল গ্যাসটা কম্প্রেস হয়ে গেছে, আমি বলবো আইডিয়াল গ্যাসটা কম্প্রেস হয়ে গেছে। এই যে প্রসেসটা হলো, এটা একটা সিঙ্গেল স্টেপ প্রসেস হলো না? এটা একটা সিঙ্গেল স্টেপে হলো প্রসেসটা। একটা স্টেপেই আমি ধারাম করে একটা ইঁট চাপিয়ে দিলাম, অনেকটা বেশি ওয়েট দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পিস্টনটা নিচে চলে গেল। এই ধরনের প্রসেসকে আমরা বলি ইরিভার্সেবল প্রসেস, যেখানে সিঙ্গেল স্টেপের প্রসেসটা হচ্ছে, সিঙ্গেল স্টেপের প্রসেসটা হচ্ছে এবং খুব ফাস্ট হচ্ছে, সিঙ্গেল স্টেপের প্রসেসটা হচ্ছে এবং খুব ফাস্ট হচ্ছে। এই ধরনের প্রসেসকে আমরা বলি ইরিভার্সেবল প্রসেস। এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? এর ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি লিখব? লিখে রাখো যে ১ নম্বর পয়েন্ট, ওয়ান স্টেপ প্রসেস, সিঙ্গেল স্টেপ লিখেছি, এখানে লেখো একবার, ওয়ান স্টেপ প্রসেস। ২ নম্বর পয়েন্ট, অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার। এই ধরনের প্রসেসগুলো কিন্তু কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার হয়। এই পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই পরীক্ষার সময় তোমাকে দেবে না, তোমাকে ইরিভার্সেবল প্রসেস বলে দেবে না, কি বলবে? প্রসেসটা অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে হচ্ছে। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার যদি নিউমেরিক্যালে লেখা থাকে কোথাও, একদম চোখ বন্ধ করে সেটা ইরিভার্সেবল প্রসেস হবে। মনে থাকবে যে এখানে কখনো কিন্তু ইরিভার্সিবল প্রসেস হচ্ছে, সেটা নিউমেরিক্যাল কখনো লেখা থাকবে না। তার বদলে লেখা থাকবে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারে হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারে হচ্ছে। ঠিক আছে? তো সেটা দেখে আমাদের বুঝতে হবে এটা ইরিভার্সিবল প্রসেস। তো সো এই পয়েন্টটা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হলো ফাস্ট প্রসেস। প্রসেসটা খুব ফাস্ট প্রসেস। এবার রিভার্সিবল প্রসেস বলতে কি বোঝায় ভাবো? যে সেম কন্ডিশন আমার কাছে, এদিকে দেখো, ওটার দিকে তাকাও, জিনিসটা ভালো করে বুঝবে। আমার কাছে সেম কন্ডিশন আছে, এখানে আইডিয়াল গ্যাস রেখেছি, নিয়ে তার উপরে একটা ফ্রিকশনলেস পিস্টন আমি রেখে দিয়েছি। রেখে আগের বার আইডিয়াল, হ্যাঁ, আগের বার আমি কি করেছিলাম, একেবারে পুরো একটা হিট ওর মধ্যে চাপিয়ে দিয়েছিলাম, অনেক বেশি ওয়েট একবারে দিয়ে দিয়েছিলাম। সেটা না করে এবার আমি কি করছি, যে এখানে আমি পিস্টনের উপরে এরম জায়গায় কিছু বালি রাখছি, ওপর থেকে কিছু বালি এখানে দিল, সামান্য একটু ওয়েট বাড়লো, পিস্টনটা একটু নামলো নিচের দিকে, সামান্য, যেটা নেগলিজেবল আমাদের কাছে। আবার ভেতর থেকে গ্যাসটা একটু প্রেশার অ্যাপ্লাই করলো, গ্যাসের যে ইন্টারনাল প্রেশার আছে পিস্টনের উপর, একটা ইকুইলিব্রিয়ামে চলে এলো। তাহলে বাইরে থেকে যে প্রেশারটা আমি দিচ্ছি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলি পি এক্সটার্নাল। বাইরে থেকে যে প্রেশারটা দিচ্ছি তাকে আমরা বলছি পি এক্সটার্নাল। আর ভেতরে গ্যাসের যে প্রেশারটা রয়েছে সেটা পি ইন্টারনাল। ওকে, গ্যাসের যে প্রেশারটা রয়েছে সেটা পি ইন্টারনাল, আর ওপর থেকে যেটা দিচ্ছে এটা হচ্ছে পি এক্সটার্নাল। গ্যাসের মধ্যে থেকে যেটা হচ্ছে সেটা পি ইন্টারনাল। ওকে, যখন এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার সমান থাকে তখন পিস্টনটা এক জায়গায় থাকে। এই অবস্থায় আমি সামান্য এখানে বালি দিয়ে, সামান্য বালি, অল্প একটু বালি দিয়েছি, দিতে এক্সটার্নাল প্রেশারটা বেড়ে গেছে, এ নিচের দিকে আসতে চাইবে, সামান্য একটু নিচে আসবে, ইন্টারনাল প্রেশারের সাথে সমান হয়ে যাবে। তার মানে যখন আমি বালিটা দিচ্ছি, এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারের মধ্যে কি কতটা ডিফারেন্স তৈরি হচ্ছে, সামান্য, খুব ইনফাইনাইটেসিমাল স্মল কোয়ান্টিটিতে প্রেশারটা, এখানে এক্সটার্নাল প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে ইন্টারনাল প্রেশারের থেকে, তাই না? এক্সটার্নাল প্রেশার ইকুয়ালস টু ইন্টারনাল প্রেশার প্লাস সামথিং, তার মানে এক্সটার্নাল প্রেশারটা ডিপি অ্যামাউন্ট বেশি ইন্টারনাল প্রেশারের থেকে। তাহলে এই অবস্থা দেখো, এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে। আমি আরো কিছু বালি এখানে অ্যাড করছি, সেকেন্ড স্টেপে আরো কিছু বালি অ্যাড করলাম, আরো কিছুটা পিস্টনটা নিচে নামলো, আবার সেম প্রসেস গেল, আবার ইন্টারনাল প্রেশারের সাথে সমান হলো। হতে হতে আমি এখানে বারবার বারবার স্টেপে অল্প অল্প করে, অল্প 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 করে এখানে বালি অ্যামাউন্ট বাড়াতে থাকছি, আর বারবার ধরে সিস্টেমটা একটু একটু করে নামছে, ইকুইলিব্রিয়াম রিচ করছে। এখানে বেশি হয়ে গেল তো, তারপরে কি হলো, এই কিছুটা নেমে আসলো, নেমে আসলে কি হবে, এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার আবার সমান হয়ে গেল, আবার পিস্টনটা দাঁড়িয়ে গেল। আবার একটু বালি দিলাম, আবার এক্সটার্নাল প্রেশার বাড়লো ডিপি অ্যামাউন্ট, আবার একটু নিচে এলো, আবার দুটো ইকুয়াল হলো, আবার দুটো সমান হয়ে গেল, ইকুইলিব্রিয়াম রিচ করলো। অ্যান্ড দেন এইভাবে বালি বারবার ধরে আমি অ্যাড করছি, আর বারবার ধরে এই প্রসেসটা চলতে থাকছে চলতে থাকছে। এখানে যখন অনেক বালি আমি দিয়ে দিয়েছি, ভর্তি করে দিয়েছি, তখন দেখা যাচ্ছে সিচুয়েশনটা এই ফাইনাল স্টেজে পৌঁছেছে। তখন সিচুয়েশনটা এরকম ফাইনাল স্টেজে পৌঁছেছে, ফাইনাল স্টেজে পৌঁছেছে। কিন্তু এখানে যখন ফাইনাল স্টেজে পৌঁছেছে, একটা পিস্টন আর আমাদের কি ছিল, এখানে আইডিয়াল গ্যাস ছিল, কমপ্লিট করে দিই, আইডিয়াল গ্যাস ছিল। এইবার যখন পৌঁছালো, তখন ফাইনাল স্টেজ যখন রিচ করলো, সেই অবস্থাতে আবার ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে। তার মানে সবসময় যখন সিস্টেমটা এগোচ্ছিল, প্রসেসটা এগোচ্ছিল, তখন এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারের মাঝে সামান্য ডিফারেন্স ক্রিয়েট হচ্ছিল, যেটা একদম স্মল, ইনফাইনাইটেসিমাল স্মল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটাকে বাংলায় বলে, খুবই স্মল, সেটা মেজারেবল কোয়ান্টিটি নয়। তার মানে সবসময়, আবার যদি এদিক থেকে এদিকে যাই, এটা তো কম্প্রেশন হলো, উল্টোটাও সত্যি, এখানে বালি অনেক রয়েছে, এখানে বালি ভর্তি, এখানে বালি ভর্তি হয়ে রয়েছে,
এবং সেই অবস্থায় আমি আস্তে, আস্তে অল্প, অল্প করে বালি এখান থেকে উইথড্র করে নিচ্ছি। উইথড্র করে নিলে কি হবে? উল্টো দিকের পথ, এটা কি বলবো আমরা? এক্সপানশন। সেক্ষেত্রে কি হবে? এইখানে এটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল মাইনাস ডিপি, মাইনাস ডিপি। ডিপি অ্যামাউন্ট, এক্সটার্নাল প্রেশারটা কম হবে তবেই তো উপরে উঠবো। আস্তে, আস্তে যে এখান থেকে অল্প বালি তুলে নেবো, এক্সটার্নাল প্রেশারটা কমে গেল। এক্সটার্নাল প্রেশার কমে যাচ্ছে কেন? সেটা বুঝতে পারছো না? ফোর্স, প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স মানে কি? এমজি, এমজি বাই এরিয়া। তাহলে মাস যত কমবে বা মাস যত বাড়বে, এক্সটার্নাল প্রেশার বা প্রেশার তত বাড়বে বা কমবে। মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে যত আমি এখান থেকে উইথড্র করবো বালি, তত কি হচ্ছে? এক্সটার্নাল প্রেশারটা একটু কমলো। আবার কি হলো? ইন্টারনাল প্রেশার সেটাকে কম্পেনসেট করে ইকুইলিব্রিয়ামে নিয়ে এলো। আবার একটু বালি তুললাম, এক্সটার্নাল প্রেশার একটু কমে গেল, ইন্টারনাল প্রেশার বেড়ে গেল। সঙ্গে, সঙ্গে পিস্টনটাকে উপরে তুলে আবার তারা ইকুইলিব্রিয়ামে এলো। ফলে এই প্রসেসটা কি? অনেক নাম্বার অফ স্টেপসে হচ্ছে, সিঙ্গেল স্টেপে হচ্ছে না। এখানে এটা মাল্টি স্টেপ একটা প্রসেস, মাল্টি স্টেপ প্রসেস। তাহলে আমি এটাকে বলতে পারি এরকমভাবে, এর পয়েন্ট যদি লিখি, এর পয়েন্ট যদি আমি লিখি, তাহলে বলতে পারি এটা একটা মাল্টি স্টেপ প্রসেস। এটা একটা মাল্টি স্টেপ প্রসেস, মাল্টি স্টেপ প্রসেস। ২ নম্বর পয়েন্টে কি লিখতে পারি? ২ নম্বর পয়েন্টে কি লিখতে পারি? এখানে এক্সটার্নাল প্রেশারটা কনস্ট্যান্ট নেই। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে তো কাজ হচ্ছে না, কারণ এক্সটার্নাল প্রেশারটা বারবার, বারবার চেঞ্জ হচ্ছে। তাই না? এক্সটার্নাল প্রেশারটা একটু, একটু করে, একটু, একটু করে বাড়ছে বা কমছে। তাহলে এটা এখানে এক্সটার্নাল প্রেশারটা ভ্যারিয়েবল। তাহলে আমরা বলবো ভ্যারিয়েবল এক্সটার্নাল প্রেশার। ভ্যারিয়েবল এক্সটার্নাল প্রেশার। এই ভ্যারিয়েবল এক্সটার্নাল প্রেশার পরীক্ষার সময় লেখা থাকে না। খুব, খুব কম রেয়ার সিচুয়েশনে এটা লেখা থাকে। বাট রিভার্সেবল ডাইরেক্ট লেখা থাকে। কিন্তু ইরিভার্সেবল হলে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার দিয়ে দেয়। আর ৩ নম্বর পয়েন্টে কি লিখবো? ৩ নম্বর পয়েন্টে আগেরটা ফাস্ট ছিল, এটা ভেরি স্লো প্রসেস। এটা এই প্রসেসটা স্লো হবে। বুঝতেই পারছো, এরকমভাবে বারবার ধরে যদি অল্প, অল্প করে বালি এড করে, 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 করে এখান থেকে পিস্টনটাকে এখানে নামাতে হয়, তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক আস্তে, আস্তে জিনিসটা হবে। তাহলে স্লো প্রসেস। এই কারণে স্লো বলে রিভার্সেবল প্রসেসের আরেকটা নাম হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস। হুম? কোয়াসি মানে হচ্ছে স্লো। কোয়াসি মানে হচ্ছে স্লো। কোয়াসি মানে হচ্ছে স্লো। তো সবসময় মনে রাখবে যে যদি ইরিভার্সেবল প্রসেস হয়, যদি ইরিভার্সেবল প্রসেস হয়, তাহলে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে হবে এবং সেটা সিঙ্গেল স্টেপে হবে এবং ফাস্ট হবে। আর যদি রিভার্সেবল প্রসেস হয়, তাহলে সে সবসময় এই কন্ডিশনটা ফলো করে চলে। তো সবসময় এই কন্ডিশনটা ফলো করে চলে। এইটা, এই কন্ডিশনটা ফলো করে চলে। ঠিক আছে? পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল প্লাস মাইনাস ডিপি। ফলে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এক্সটার্নাল প্রেশারের জায়গায় আমরা ইন্টারনাল প্রেশার ধরে নিতে পারি। মানে সেক্ষেত্রে আমরা পি এক্সটার্নাল নিয়ারলি ইকুয়ালস টু পি ইন্টারনাল কনসিডার করে চলি রিভার্সেবল পাথে। কিন্তু ইরিভার্সেবলের ক্ষেত্রে পি এক্সটার্নালটা কনস্ট্যান্ট হিসেবেই থাকে, এটা পি ইন্টারনালের সমান হয় না। সমান কনসিডার করে চলি না, কারণ বুঝতে পারছি এটা সমান কেন কনসিডার করে চলি? যে এদের মাঝে যে ডিফারেন্স, সেটা ডিপি অ্যামাউন্ট, নন মেজারেবল অ্যামাউন্ট, খুব স্মল কোয়ান্টিটি ডিফারেন্স রয়েছে। ফলে সেই জন্য আমরা যখন নর্মাল নিউমেরিক্যাল করি, তখন এক্সটার্নাল প্রেশারটা ইন্টারনাল প্রেশারের সমান ধরে চলি ফর রিভার্সেবল প্রসেস। ঠিক আছে? তাহলে রিভার্সেবল প্রসেস স্লো প্রসেস, ভ্যারিয়েবল এক্সটার্নাল প্রেশারে হচ্ছে, আর এটা মাল্টি স্টেপে হচ্ছে, আর এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে। এক ঝটকায় নেমে আসছে, এক ঝটকায় নেমে আসছে, বা এখান থেকে ইট দেওয়া ছিল, এটাকে তুলে দিলে ঝট করে উঠে গেল। এক ঝটকায় যখন নেমে আসছে সিঙ্গেল স্টেপে, সেটা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে হচ্ছে। এখানে বারবার লাইন টেনে রাখো, পরের দিন ক্লাসে নিউমেরিক্যাল করার সময় দেখবে, তখন যেন মনে না করতে হয়। অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারে ইরিভার্সেবল প্রসেস হচ্ছে। আর রিভার্সেবল প্রসেসে ভ্যারিয়েবল এক্সটার্নাল প্রেশার ইউজ হচ্ছে। রিভার্সেবল প্রসেস স্লো, ইরিভার্সেবল প্রসেস ফাস্ট। ওকে? রিভার্সেবল প্রসেস মাল্টি স্টেপে হয়, আর whereas irreversible প্রসেস সিঙ্গেল স্টেপ প্রসেস।
ঠিক আছে? এই ধরনের থার্মোডায়নামিক প্রসেসগুলো আমাদের জানার দরকার ছিল। নেক্সট ক্লাসে আমরা আ এটা লিখে নাও, পজ করে লিখে নাও। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ক রিলেটেড যা কিছু আছে, ওয়ার্কের কনসেপ্ট পড়বো, ওয়ার্ক ক্যালকুলেশনের ফর্মুলা বার করব এবং প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করে এই জিনিসটাকে আমরা শেষ করব। তাহলে আজকের মতন থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ সময় দিলে, আমার পড়ানো পড়লে ধৈর্য সহকারে, কোথাও না উঠে, তার জন্য ভেরি থ্যাংক ইউ ভেরি, ভেরি মাচ। ওকে? সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।